কমপ্লিকেশনস এন্ড ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস। তো মাইক্রো মানে হচ্ছে ছোট ছোট ব্লাড ভেসেল গুলো যেখানে এফেক্টেড হয়, ম্যাক্রো মানে বড় বড় ব্লাড ভেসেলস গুলো এফেক্টেড হয়। তো অ্যাকচুয়ালি ডায়াবেটিসে মাথা থেকে শুরু করে পা অব্দি প্রত্যেকটা অর্গানই ওভার দ্য পিরিয়ড অফ টাইম ড্যামেজ হতে পারে যদি ব্লাড সুগার আনকন্ট্রোল থাকে। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ব্লাড প্রেশার মোস্ট অফ দ্য টাইম একা আসে না, এর সঙ্গে আরো অ্যাসোসিয়েটেড কোমরবিডিটিস থাকে। এবং ডায়াবেটিস পেশেন্টদের মধ্যে সবচেয়ে বেশি কমপ্লিকেশন যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। 60 to 70% অফ ডায়াবেটিক পেশেন্টস কিন্তু অ্যাকচুয়ালি সাকাম করে ডিউ টু কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। কার্ডিওভাস্কুলার কজে মর্টালিটি হয়। কার্ডিওভাস্কুলার ছাড়া রেনাল কজ যেমন নেফ্রোপ্যাথি, চোখের কজ, চোখের রেটাইনোপ্যাথি বলা হয়, প্যাথি দিয়ে বলা হয়, মানে এগুলো ডিজিজ প্রসেস। তারপরে স্কিনের প্রবলেম, লিভারের প্রবলেম, ব্রেন স্ট্রোক, কগনিটিভ ডিসফাংশন, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, ফুট আলসার্স, অনেক প্রবলেমস হতে পারে ডায়াবেটিস থেকে। মানে আমি যেটা বললাম মাথা থেকে শুরু করে পা অবধি। আর ডায়াবেটিস মোস্ট অফ দ্য টাইম একা আসে না, এর সঙ্গে কি হয় ডিসলিপিডিমিয়া মানে লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটি, আপনারা শুনেছেন এই টার্মগুলো, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, অ্যাপোলাইপোপ্রোটিন এটসেট্রা, এগুলো দে অল গো হেভার। আর এর সঙ্গে কি হয় হাইপার টেনশন, মানে অ্যাটলিস্ট 50% ডায়াবেটিক পেশেন্টের হাইপার টেনশন থাকে, বা আদার ওয়ে রাউন্ড হাইপার টেনশন 50% পেশেন্টের মধ্যে অ্যাকচুয়ালি ডায়াবেটিস আলটিমেটলি আসে, কারণ রুট কজটা বোধ হয় মোস্ট প্রবাবলি একই জায়গায়। তো হোয়াট এভার, ব্যাপারটা যেটা হচ্ছে যে যদি কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস বলা হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ তো ভেরি কমন, র্যাম্পেন্ট আমাদের সোসাইটি, পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়ান পপুলেশন। আমাদের মধ্যে ইন্ডিয়ানদের খুব কম এজে, কম বিএমআইতে প্রচুর কার্ডিওভাস্কুলার ডিজিজ হচ্ছে, মরবিডিটি, মর্টালিটি হচ্ছে। তা এই কার্ডিওভাস্কুলার কজগুলো যখন ভালো করে দেখা হয়, আমরা অনেক ট্রায়াল রিপোর্টস, অনেক কাজকর্ম করে দেখেছি, বেসিক্যালি যদি আমরা কাজের দিকে ভাবি মেইন 5টা কারণ আমরা পেয়েছি। মানে 50% হচ্ছে ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দোজ 5 কজেস, বাকিটা তো আরো অনেক রেলিভেন্ট কজেস আছে। অ্যাকচুয়ালি ইফ ইউ ডেল মোর ইনটু ইট, কার্ডিওভাস্কুলার কজ দেখতে গেলে অ্যারাউন্ড 230+ কজেস আছে যেটা কার্ডিওভাস্কুলার প্রবলেম করতে পারে। ডায়াবেটিস অফকোর্স ওয়ান অফ দেম, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স, সেটা তো দের ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট। প্রবলেম হচ্ছে ফার্স্ট 5টা যদি আমি ধরি, আমার যেটা মনে হয় বা সমস্ত ট্রায়াল রিপোর্ট থেকে, ফার্স্ট হচ্ছে হাইপার টেনশন, বিকজ হাই প্রেশার কিন্তু সবচেয়ে বড় কালপ্রিট অ্যাকচুয়ালি এই হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ডিজিজ, চোখের ডিজিজ, কগনিটিভ ডিসফাংশন, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ করার জন্য হাইপার টেনশন। সেকেন্ড আমি বলবো ডায়াবেটিস। থার্ড হচ্ছে লিপিড অ্যাবনর্মালিটিস, যেটা আমরা বললাম। লিপিড অ্যাবনর্মালিটিস মধ্যে যেগুলো হয় কমনলি আমরা যেটা পাই না, এলডিএল বলে একটা খুব খারাপ কোলেস্ট্রল থাকে, সেটা মডারেটলি বাড়ে। খুব বেশি বেড়ে যায় হচ্ছে ট্রাইগ্লিসারাইড। আর একটা ভালো কোলেস্ট্রল আছে যেটাও মডারেটলি কমে যায়। তো এই এই ব্যাপারগুলো খুব কমন। মানে আমি যেটা আবার বলছি যে ডায়াবেটিস, হাই প্রেশার, লিপিড প্রবলেমস, এগুলো কিন্তু রুট বেসিক্যালি একই জায়গায়, এবং মোস্ট প্রবাবলি এগুলো একটা জেনেটিক ব্যাকগ্রাউন্ড থাকে, সঙ্গে sedentary lifestyle, obesity, environmental factors. There are so many other factors যেগুলো এগুলোকে রেগুলেট করে। তো হাই প্রেশার বললাম, ব্লাড সুগার বললাম, লিপিড অ্যাবনর্ম্যালিটিস বললাম, আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে স্মোকিং।
দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্মোকিং এবং টু সাম এক্সটেন্ট অ্যালকোহল কনজামশন বোধহয় অ্যাট্রিবিউট করে। আর ফাইনালি আরেকটা যেটা বলবো হচ্ছে বডি ফ্যাট বা ওবেসিটি। বিএমআই আমরা বলতাম আগে, অ্যাকচুয়ালি বিএমআইটা বোধহয় এতটা ইম্পর্টেন্ট না, কারণ বডি ওয়েট অনেক কারণের উপর ডিপেন্ড করে, মাসল মাস, বোন ডেন্সিটি এটসেট্রা এটসেট্রা। বেসিক্যালি অ্যাডিপোসিটি মানে হচ্ছে, আপনারা টার্মটা বুঝতে পারছেন, ফ্যাট। বিএআই বলে একটা টার্ম বেশি ইম্পর্টেন্ট আছে। তার থেকে কিন্তু ওবেস পেশেন্টরা, যাদের বডি ফ্যাট, একটোপিক ফ্যাট বডিতে প্রচুর, ভিসেরাল ফ্যাট মানে অর্গান ফ্যাট প্রচুর, লিভারে ফ্যাট, প্যানক্রিয়াসে ফ্যাট, তাদের জন্য কিন্তু এই হার্টের প্রবলেমগুলো আরো তাড়াতাড়ি অ্যাপিয়ার করে। সো মেইন পাঁচটা কজ যদি বলি, ডায়াবেটিস ইজ ওয়ান অফ দেম। বাকি চারটে কজ আমি যেটা বললাম, কোলেস্টেরল অ্যাবনর্মালিটি, ব্লাড প্রেশার, অ্যালকোহলিজম, সিগারেট স্মোকিং, সিডেন্টারি লাইফস্টাইল এবং ওবেসিটি। তো যখন আমি হার্ট প্রবলেম প্রিভেন্ট করতে যাব আমাদের সোসাইটিতে অ্যাট লার্জ, তখন কিন্তু যে কোনো একটা কন্ট্রোল করলে হবে না। ইট শুড বি এ হলিস্টিক অ্যাপ্রোচ। যেখানে বেসিক ভুল হয় আমাদের, ব্লাড সুগার পেশেন্টরা শুধু ব্লাড সুগারের ওষুধ খায়, মেনি এ টাইমস প্রেশার নেগলেক্টেড হয়, কোলেস্ট্রল নেগলেক্টেড হয়। আহ, একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আছে হার্ট প্রবলেম, সেটা হচ্ছে কোয়াগুলেশন অ্যাবনর্মালিটি বা প্লেটলেট অ্যাবনর্মালিটি। সেটাও খুব কমনলি নেগলেক্টেড হয়। যেমন কোলেস্ট্রলের জন্য স্ট্যাটিন ট্যাবলেট অনেকে অ্যাভয়েড করে, যে কোলেস্ট্রল আমার নর্মাল কেন খাবো, কিন্তু কোনো কম কোলেস্ট্রল লেভেলেও ডায়াবেটিক পেশেন্টে হার্ট অ্যাটাক হয়, হার্ট ব্লাড প্রেশার পেশেন্টে হার্ট অ্যাটাক হয়, হার্ট ফেলিয়ার হয়। সো অনেক কম্পোনেন্ট আছে, হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, কার্ডিওমায়োপ্যাথি। তো আমি আর ওগুলোর মধ্যে ডিটেলসে যাচ্ছি না। বেশি যেটা জানার দরকার কমন পিপলের, যেটা হচ্ছে ট্রিটমেন্ট শুড বি হলিস্টিক। মানে আমি যদি একটা ডায়াবেটিক পেশেন্টকে কোলেস্ট্রলের ওষুধ দেই, প্রেশারের ওষুধ দেই, অ্যান্টিপ্লেটলেট বা অ্যাসপিরিন দেই, সেটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করা উচিত। দ্যাট ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স। তো এই পাঁচটা ফ্যাক্টর আমাদের খুব মেটিকুলাসলি ফলো করা উচিত ওয়াইল গেটিং ট্রিটেড ফর ডায়াবেটিস, যেহেতু আজকে ডায়াবেটিস নিয়ে কথা হচ্ছে। এবং ডায়াবেটিস কিন্তু মোস্ট অফ দ্য টাইম ডাজ নট কাম অ্যালোন, এর সঙ্গে এই বাকি কোমরবিডিটিস গুলো থাকে, সেগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ট্রিট করা উচিত। এবং ট্রিটমেন্টটা হচ্ছে, ট্রিটমেন্ট এনকম্পাসেস একটা হলিস্টিক অ্যাপ্রোচ, যে সবকটা মিলে কিন্তু ডায়াবেটিসের ট্রিটমেন্ট হয়। তাহলেই কিন্তু আমরা লং টার্ম বেসিসে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন এবং অন্যান্য কমপ্লিকেশন প্রিভেন্ট করতে পারবো। Cardiovascular complication being one of the commonest complications and most dreadful complications of diabetes mellitus. 60 to 70% of our diabetic patients do succumb due to cardiovascular problem. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সো কার্ডিওভাস্কুলার প্রবলেমকে অলওয়েজ মাথায় রেখে ডায়াবেটিস ট্রিটমেন্ট নিতে হবে। একজন পেশেন্টের ডায়াবেটিস আছে আর একজনের ডায়াবেটিস নেই, হার্টের প্রবলেম হওয়ার চান্স কিন্তু 2 to 4 টাইমস বেশি একজন পেশেন্টের, একজন একজন ডায়াবেটিক পেশেন্টের, রাদার দ্যান নর্মাল পার্সন। ওকে। কনসিডারিং আদার রিস্ক ফ্যাক্টরস দুজনের মধ্যেই আছে, কিন্তু ডায়াবেটিস থাকাটা হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনাকে 2 থেকে 4 গুণ বাড়িয়ে দেয়। এটা কিন্তু মোর প্রিডমিনেন্ট ইন ফিমেল, ফিমেলে বলছে 3 to 5 টাইমস বাড়িয়ে দেয়। সো মহিলাদের আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত যদি ডায়াবেটিস থাকে। একদম, আপনি যেটা বললেন আমি আসলে প্রশ্নতে যেটা আমি আপনার কাছে জেনে নেবো ওটা। তো স্যার আমি আপনার কাছ থেকে যেটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে হোয়াই ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন অফেন রেফার্ড টু সাইলেন্ট কিলার, এটাকে সাইলেন্ট কিলার কেন বলে? সাইলেন্ট কিলার, এই যে আমি বোধহয় একটু সাটলি আনসার করে দিয়েছি। কেননা 50% অফ আওয়ার পেশেন্টস ইনিশিয়ালি কোনো সিমটমস থাকে না। আপনি অনেক পেশেন্ট, আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, আমার হয়তো দেখে মনে হলো বা অন্যান্য সিমটমস শুনে মনে হলো, কিন্তু দে আর নট ডিরেক্টলি রিলেটেড টু, মানে ব্লাড সুগারে বা ব্লাড প্রেশারে কমনলি কি হয়, ব্লাড সুগার হলে পেশেন্টের খিদে বেড়ে যায়, ওয়েট লস হয়, জল পিপাসা বেড়ে যায়, বারবার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হয়, ফ্রিকুয়েন্ট ইনফেকশনস হয়। কিন্তু সারপ্রাইজিংলি 50% পেশেন্ট কিন্তু অ্যাট প্রেজেন্টেশন কোনো সিমটমস থাকে না। পার্টিকুলারলি আমাদের দেশে তো আরো কমন এটা। হাইপার টেনশনও তাই, কমনলি পেশেন্ট কিন্তু জানেই না তার প্রেশার বাড়ছে দিনের পর দিন। টিপিক্যাল প্রেজেন্টেশন যেমন মাথা ব্যথা, চোখ দপদপ করা, ঘাড়ের পেছনে ব্যথা, হাঁপিয়ে যাওয়া, অনেক ক্ষেত্রেই আমরা পাই না, অ্যাটলিস্ট ইন দ্য ইনিশিয়াল, মানে অ্যাট দ্য বিগিনিং। সো এই জন্যই বলছি সাইলেন্ট কিলার। এবং অনেকের ক্ষেত্রে এই ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বেড়ে যাচ্ছে উইদাউট এনি ট্রিটমেন্ট, বিকজ ওনারা অতটা বুঝতেও পারছেন না, অথবা নেগলিজেন্স অন দেয়ার পার্ট। তাতে কি হচ্ছে, সারাপটিশিয়াসলি ওভার দ্য পিরিয়ড অফ টাইম ডায়াবেটিসের প্রেশার কি করে, অর্গান ডিসফাংশন করে, ওভার দ্য পিরিয়ড অফ টাইম ব্লাড ভেসেলগুলোকে ড্যামেজ করে, যেটাকে ডাক্তারি ভাষায় একটা টার্ম হয়তো শুনে থাকবেন, আমি যদিও ডাক্তারি টার্ম ইউজ করতে চাইছি না, কিন্তু অ্যাথেরোস্ক্লেরোসিস কথাটা হয়তো শুনেছেন, যে ব্লাড ভেসেলের মধ্যে পলি পড়ার মতো জমে যায়, ব্লকেট হয়, যে সেটাই কিন্তু বেসিস অফ, মানে ইটিওপ্যাথোজেনেসিস অফ ডেভেলপমেন্ট অফ অল দ্য কমপ্লিকেশনস। তো এই ব্যাপারগুলো সাইলেন্টলি ওভার পিরিয়ড অফ টাইম কিন্তু ডেভেলপ করে, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না। অনেক পেশেন্ট পাচ্ছি, আজকে যেমন একজনকে দেখলাম সকালে, উনি জানেনই না, কিন্তু ওনার প্রেশার রিপিটেডলি শুয়ে বসে দু হাতে দেখা হলো 180/120। তো এইরকম কেসেস কিন্তু প্রচুর। তার জন্য কিভাবে আমরা এটা 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 ওভারকাম করতে পারি? মোস্ট প্রবাবলি দ্য অনলি ওয়ে আউট ইজ রেগুলার চেক আপ এবং রেগুলার ফলো। ওকে স্যার, খুব ভালো, আপনি খুব সহজ ভাষায়
ব্যাপারটাকে বললেন। তো আমি স্যার আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করব, যেটা ভীষণ ভীষণ রিলেটেড এটার সঙ্গে, যে আমাদের এই খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ, এই জীবনধারা, আমাদের আজকের দিনের লাইফস্টাইল, ঠিক আছে, এর সাথে এই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কার্ডিওভাস্কুলার ডিজিজের সাথে কতটা রিলেটেড, এবং এটাকে আমরা আমি বোধহয় এটা বোধহয় আমারই বলা উচিত ছিল, আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ, ফর রিমাইন্ডিং। এই স্ট্রেসটা কিন্তু একটা আলটিমেটলি খুব সাংঘাতিক ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে। তো এই স্ট্রেসটা কিন্তু খুব 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 ক্লোজলি রিলেটেড টু ডেভেলপমেন্ট অফ এই লাইফস্টাইল ডিজিজেস। শুধু ডায়াবেটিস বা ব্লাড প্রেশার না, সমস্ত রকম কার্ডিওভাস্কুলার প্রবলেমস এবং অনেক টেনশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার্স, এগুলো কিন্তু সবই স্ট্রেস রিলেটেড। সো স্ট্রেস ওভারকাম করা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ডিজিজ ম্যানেজমেন্ট। অ্যাটলিস্ট যতটা পারা যায় স্ট্রেস ওভারকাম করা, অ্যাডিকুয়েট স্লিপ, অ্যাডিকুয়েট ওয়াকিং অ্যান্ড এক্সারসাইজ এবং হেলদি ডায়েট, এগুলো কিন্তু সবকিছু ডিরেক্টলি আর ইনডিরেক্টলি স্ট্রেস ওভারকাম করতে হেল্প করে। সো অ্যাটলিস্ট হোয়াট এভার হ্যাপেন্স, মেক শিওর যে আমি অ্যাটলিস্ট সপ্তাহে 150 মিনিটস অফ এরোবিক এক্সারসাইজ, মানে অ্যাটলিস্ট হাঁটা বা একটু যোগা এক্সারসাইজ করছি ওভার এ পিরিয়ড অফ টাইম। আমি এটা সপ্তাহে 5 দিনও স্প্রেড করতে পারি বা উইকেন্ডেও 2-3 দিনে করতে পারি, কিন্তু দ্যাট ইজ 150 মিনিটস, এটা বোধহয় টার্গেটেড মার্ক। আর ওই স্টেপস 5,000 10,000 ইজ নট ইম্পর্টেন্ট, 150 মিনিটসটা অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট। লাইফস্টাইলটা মেনটেন করতে পারি, অ্যালকোহল, সিগারেট সিসেশন এবং অ্যাডিকুয়েট স্লিপ, অ্যাটলিস্ট 7 to 8 আওয়ার্স অফ স্লিপ কিন্তু ম্যান্ডেটরি। এটা কিন্তু অনেকটাই এই লাইফস্টাইল ডিজিজগুলোকে ওভারকাম করার জন্য হেল্প করে। ইউর রাইট, স্ট্রেস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। একদম আপনি যেটা বললেন খুবই রিলেটেড উইথ, কারণ অ্যাকচুয়ালি আমরা যেহেতু হেলথ ইন্স্যুরেন্সের সাথে যুক্ত আছি, আমাদের মানে প্রচুর এরকম আসে আমাদের সাথে এবং যেটা স্যার একটা খুব রেলিভেন্ট জিনিস যেটা আপনাকে আমি জিজ্ঞেস করব, এখন আমাদের প্রচুর এরকম ঘটনা ঘটছে একদম ইয়ং এজে, 20, 22, 25 তাদের হার্ট অ্যাটাক করছে, এবং ধরুন 30, 35, মানে একদম আর্লি এজ, ইভেন দে হ্যাভ ডো নট হ্যাভ এনি তাদের কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ বা কিছু নেই, কিন্তু হঠাৎ করে হচ্ছে। তো এটার পিছনে কি কোনো বিশেষ কারণ আছে? আপনার কাছ থেকে একটু জেনে নেবো। দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা পাই, একটা হচ্ছে ফ্যামিলিয়াল কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড ডিজিজ, আমরা বলি ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলমিয়া। ওরা অল্প বয়সে চেক করা হয় না। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ এ ফ্যামিলি, মানে ফ্যামিলি হিস্ট্রি অফ কার্ডিওভাস্কুলার প্রবলেম অর প্রিম্যাচিওর ডেথ। এই দুটো ফ্যাক্টর কিন্তু কি ইম্পর্টেন্ট, দেখবেন হিস্ট্রিতে আমরা সবসময় নেওয়ার চেষ্টা করি যে খুব ফার্স্ট ডিগ্রি রিলেটিভের খুব প্রিম্যাচিওর ডেথ, মানে প্রিম্যাচিওর বলতে ফিমেলে 50 বছরের আগে বা মেলে 55 বা 60 ইয়ার্স এর আগে কার্ডিওভাস্কুলার ইভেন্ট হয়ে মারা গেছে। এবং রেগুলার বেসিসে লিপিড চেক করা, বা আজকাল ইয়াং জেনারেশনে যেটা হচ্ছে প্রিডমিনেন্টলি অ্যালকোহলিজম, সিগারেট স্মোকিং, ড্রাগ অ্যাবিউজ, এই ফ্যাক্টরগুলো প্লাস সেডেন্টারি লাইফস্টাইল উইদাউট গোয়িং ফর এনি প্রপার এক্সারসাইজ বা হোয়াট এভার, যোগা অর হোয়াট এভার। তো inadequate sleep, night shift, তো এগুলো দে অল আর কন্ট্রিবিউটিং টু ডেভেলপমেন্ট অফ অল সর্ট অফ কমপ্লিকেশনস, এগুলো তো আছেই। এবং খুব আনফর্চুনেট যে 50% কিন্তু হার্ট অ্যাটাকের পেশেন্ট আমাদের এখানে এখন পাওয়া যাচ্ছে বিলো দ্য এজ অফ 50। এবং খুব সারপ্রাইজিংলি এবং খুব শকিং হচ্ছে 40 to 50% এজের মধ্যে কিন্তু মর্টালিটি রেট ইজ ভেরি হাই। 40 থেকে 50-এর মধ্যে মর্টালিটি ফলোড বাই মানে পোস্ট ইভেন্ট ইজ ভেরি ভেরি কমন নাও ইট ইজ। খুব 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 দুঃখের ব্যাপার, এবং কিন্তু এটা হচ্ছে। মানে এটা তার মানে এই এই যে ব্যাপারটা আপনি বলছেন, তাতে কিছুটা আপনি বলছেন যে আমাদের জেনেটিক্স এর আছে, মানে ফ্যামিলি। জেনেটিক্স তো আছে, বিকজ আমরা সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনরা আমরা জেনেটিক্যালি খুব বেশি ভালনারেবল বা সাসেপ্টেবল বলবো টু ডেভেলপ কার্ডিওভাস্কুলার প্রবলেম, মানে লাইফস্টাইল ডিজিজেস। কেননা আমাদের জিনটা ওইভাবেই, কারণ আমরা একসময় খাবার পাইনি, পরে প্রচুর খাবার পেয়ে আমাদের জিনগুলো এমনভাবে চেঞ্জ হয়েছে যে আমাদের শরীরে আহ, আহ, খাবার একটু বেশি গেলে তার জন্য অনেক রকম চেঞ্জেস দেখা যায়। তো প্রবলেমটা হচ্ছে তার থেকেই বেসিক্যালি থ্রিপ্টি জিন্স বলে, তো থ্রিপ্টি জিন্সের জন্যই অনেক রকম সমস্যা হয়। সেজন্য আমরা খুব ভালনারেবল। আমাদের দেশে কি দেখা যাচ্ছে, কম বয়সে, কম বিএমআইতে, কম আহ, 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 ওজনে কিন্তু কার্ডিয়াক প্রবলেম, হাইপার টেনশনের প্রবলেম, ডায়াবেটিসের প্রবলেম দেখা যাচ্ছে। একটা যদি ইউরোপিয়ান কাউন্টার পার্ট ধরি, সেম এজ, সেম বডি ওয়েট, সেম বিএমআই, কিন্তু আমাদের দেহে কিন্তু ফ্যাট, একটোপিক ফ্যাট কম্পোজিশন অলওয়েজ বেশি। এবং এবং প্রচুর রিপোর্টস আছে যে একই বিএমআই, একজন ইউরোপিয়ান, একজন এশিয়ান বা একজন ইন্ডিয়ান কাউন্টার পার্ট, একই বিএমআই, কিন্তু দেখা যাচ্ছে একটোপিক ফ্যাটের পরিমাণ, মানে বডিতে ফ্যাটের পরিমাণ কিন্তু ইন্ডিয়ান ইন্ডিভিজুয়ালের অনেক বেশি। এই একটোপিক ফ্যাট কিন্তু কালপ্রিট। তার থেকে কিন্তু এই অ্যাডিপোকাইন্স বলে, অ্যাডিপোসাইটস থেকে প্রচুর রকম টক্সিক সাবস্টেন্সেস বেরোয়, যেটা আমাদের লিভার, ব্লাড ভেসেল এবং অন্যান্য অর্গানগুলোকে ড্যামেজ করে, যার থেকে এই সমস্ত প্রবলেমগুলো অ্যাপিয়ার করে। ওকে স্যার,
আপনি খুব সহজভাবে বললেন। আরেকটা জিনিস আপনি বলেছিলেন, এর মধ্যে কথাটা প্রসঙ্গে এসেছিল যে যে ছেলেদের থেকে মেয়েরা বেশি প্রোন টু দ্যাট আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো এর পিছনে কি কোনো বিশেষ কারণ আছে আপনার হ্যাঁ, কাছে? একটা কারণ বলতে যেটা হয়তো মেনোপজের আগে অবধি ইস্ট্রোজেন হরমোনের জন্য কিছুটা প্রোটেকশন থাকে, কিন্তু সেই প্রোটেকশনের কতটা তো আমার মানে থিওরিটিক্যালি হয়তো আছে, কিন্তু দ্যাট ইজ নট ভেরি মাচ অ্যাপ্লিকেবল ইন টুডেজ সোসাইটি। কারণ এখন আমরা প্রচুর বিফোর মেনোপজও প্রচুর কার্ডিওভাস্কুলার প্রবলেম দেখা যাচ্ছে, হাইপারটেনশন দেখা যাচ্ছে, ডায়াবেটিস দেখা যাচ্ছে, রিলেটেড কমপ্লিকেশন দেখা যাচ্ছে, আমরা পাচ্ছি ডে ইন এন্ড ডে আউট। বাট অফকোর্স পোস্ট মেনোপজ যখন ইস্ট্রোজেন প্রোটেকশনটা উঠে যায়, তখন কিন্তু দে বিকাম মাচ মোর ভালনারেবল। ওকে, ওকে, মানে আপনি যেটা বলছেন যে ওই তাদের মেনোপজের পরে ওই জায়গাটা থেকে তাদের কার্ডিয়াক ফিল, কারণ আমরা দেখেছি নর্মালি বলতে আমাদের ইন্ডিয়ান কালচারেতে মহিলাদের সিগারেট খাওয়া বা মদ্যপানের সংখ্যা কম, মানে রিলেটিভলি ছেলেরা বেশি মদ্যপান বা সিগারেট, এখনকার দিনে নিউ জেনারেশন হয়তো অনেকটা, হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। কিন্তু তারপরেও মেয়েদের হার্ট অ্যাটাক বেশি হয়, মানে এটার পেছনের কারণটাই আপনার কাছ থেকে জাস্ট একটু ক্ল্যারিটির জন্য জিজ্ঞেস করলাম। তো স্যার আপনি তো যেটা বললেন, আচ্ছা আমি একটু আপনাকে একটু ডিটেলে জিজ্ঞেস করবো স্যার, ফুড হ্যাবিট কিরকম হলে ভালো, মানে এটাকে কন্ট্রোল রাখতে। একটা তো স্যার মেডিকেশন পার্টটা তো জিজ্ঞেস করবো, ফুড হ্যাবিটটাও একটু আপনার কাছ থেকে জেনে নেবো। মেডিকেশনের চেয়েও বেশি ইম্পর্টেন্ট কিন্তু ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল। হ্যাঁ। কারণ ফুড হ্যাবিটটা বোধহয় সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে এই যেমন ডিরেক্ট স্যাচুরেটেড ফ্যাট না খাওয়া, আমরা ভালো হেলদি ফ্যাট, মনো আনস্যাচুরেটেড ফ্যাট খেতে পারি। ফ্যাটও লাগবে, ফ্যাটও একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। প্রোটিনটা আমরা গ্রসলি ডেফিসিয়েন্ট, প্রোটিন খাওয়াটা খুব কম হয় আমাদের খাবারের মধ্যে। প্রোটিনটা ইন্ডিয়ান ডায়েটে, পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়ান ডায়েটে খুব কম। প্রোটিন ইনটেক বাড়াতে হবে। এবং কার্বোহাইড্রেট খেলে কি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, মানে ডিরেক্ট যে কার্বোহাইড্রেটগুলো সুগার লেভেল বাড়িয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু খুব কালপ্রিট, মানে সেগুলো কিন্তু চট করে ড্যামেজ করে দেয়। সো অ্যাকচুয়ালি খাবারের হিসেবটা মোটামুটি হওয়া উচিত: কার্বোহাইড্রেট 50%, ফ্যাট অ্যারাউন্ড 25 to 30%, প্রোটিন 20 to 25%, গুড কোয়ালিটি প্রোটিন, গুড কোয়ালিটি ফ্যাট এবং গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট। সো এবং এর সঙ্গে যেটা খুব ডেফিসিয়েন্ট হয় ডায়েটে, যেটা ফাইবার খাওয়া হয় না, গ্রিন লিফি ভেজিটেবল, শাকসবজি এবং ফাইবার্স ইন ডিফারেন্ট ফরম্যাট কিন্তু খাওয়া উচিত। তেল, কোনো তেলই ভালো না, তবে অফকোর্স এই আনস্যাচুরেটেড যে আমরা এই সূর্যমুখী তেল, ক্যানোলা অয়েল বা এই অলিভ অয়েল টয়েল, এগুলো ভালো বলা হয়। সর্ষের তেলও কিন্তু নট ব্যাড। কিন্তু কোনো তেলই, অনেকে কোয়েশ্চেন করে কি তেল ভালো, কোনো তেলই ভালো না। দের ইজ নো গুড অয়েল। অয়েলটা যতটা সম্ভব কম খাওয়া উচিত। ঘি অ্যাভয়েড করাই ভালো। কিছু বেনিফিটস পাওয়া যায় হয়তো দেশি ঘিতে, কিন্তু ওই ওই কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার, ঘি, মাখন, পার্টিকুলারলি মার্জারিন, এগুলো অ্যাভয়েড করাই ভালো যতটা কম সম্ভব। একদম অ্যাভয়েড করা তো আমি জানি ইজ নট পসিবল। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং গুড কোয়ালিটি প্রোটিন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের খাবারে প্রোটিনটা খুব কম হয়ে যায়। যেমন এগ হোয়াইট, সয়াবিন, সাংঘাতিক ভালো প্রোটিন, ডাল, ছোলা, বাদাম, সিম্পল সিম্পল জিনিস। এই জিনিসগুলো খেলেই কিন্তু আমরা প্রচুর প্রোটিন অ্যাকুমুলেট করতে পারি বডিতে। এবং সেটা কিন্তু লং টার্ম ওয়েতে, কারণ প্রোটিন কি করে, স্যাটাইটি বাড়ায়, আমরা উই এন্ড আপ ইটিং লেস। প্রোটিন মেটাবলিজমে অনেক বেশি ক্যালোরি বার্ন করে। তাতেও তাতেও সুবিধাটা কি হয়, তাতেও বডি ক্যালোরি লস হয়, প্লাস বিএমআরটাও অনেক ইমপ্রুভ করে। গুড ফ্যাট কিন্তু অলওয়েজ দরকার সেল মেটাবলিজমের জন্য, সেল স্ট্রাকচার তৈরির জন্য, অনেক ফাংশনের জন্য, নিউরাল কন্ডাকশনের জন্য। ফ্যাটও খেতে হবে, ফ্যাট কোনো সময় অ্যাভয়েড করা উচিত। যে আমি তাই বলবো না, ফ্যাট কিন্তু 25 to 30% অফ আ মিল শুড কন্টেন ফ্যাট, কিন্তু অফকোর্স দ্যাট শুড বি গুড কোয়ালিটি ফ্যাট। গুড কোয়ালিটি ফ্যাট খেলে, যেমন আমরা চিকেন খেতে পারি, লিন মিট খেতে পারি, ওকে। সো এগুলোতে তো কোনো ক্ষতি নেই। এই আমরা মারিন ফিশ, ভেরি গুড। এই ফ্যাটগুলো সবসময় বেনিফিশিয়াল। এই ধরনের ফ্যাট খেলে তাতে কিন্তু আমাদের কোনো সময় কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যদি আমি স্যাচুরেটেড ফ্যাট খাই, চর্বি খাই, রেড মিট খাই, তাহলে অবভিয়াসলি সেগুলো ইভেনচুয়ালি কি করে, শুধু ব্লাড ভেসেল ড্যামেজ করে না, অক্সিডেটিভ স্ট্রেস করে। তাতে কি ওভার পিরিয়ড অফ টাইম এন্ডোথেলিয়াল ডিসফাংশন বলে একটা টার্ম আছে, সেইগুলো ইনিশিয়েটেড হয়। এন্ডোথেলিয়াল মানে হচ্ছে এই ব্লাড ভেসেলগুলো তো খুব সরু, ব্লাড ভেসেল আর ব্লাড যাওয়ার রাস্তার মাঝখানে একটা লাইনিং থাকে, যেটাকে এন্ডোথেলিয়াম বলে। এই এন্ডোথেলিয়ামটাই কিন্তু পুরো ব্লাড ভেসেল এবং আমাদের সমস্ত ভ্যাসকুলেচারকে কন্ট্রোল করে। এখান থেকে প্রচুর সাবস্টেন্স বেরোয়, যেটা ব্লাড ভেসেল কন্ট্রাক্ট করা, রিল্যাক্স করা এবং ব্লাড ভেসেলের সমস্ত কার্যকারিতা মেনটেন করে। তো এই ড্যামেজগুলো কিন্তু ইনিশিয়েটেড হয় আমরা যত বেশি অক্সিডেটিভ স্ট্রেস বডিতে ইনডিউস করব। তার থেকে কি হয়, মানে রিঅ্যাক্টিভ অক্সিডেটিভ স্পেসিস প্রোডাকশন হয়, সেটা এন্ডোথেলিয়াল লেভেলে ড্যামেজ করে। তার থেকেই কিন্তু ব্লাড ভেসেলগুলো ড্যামেজ হয় ওভার পিরিয়ড অফ টাইম, এবং তার থেকেই সমস্ত কমপ্লিকেশনগুলো ডেভেলপ করে। সো ইন আ নাটশেল যেটা করা উচিত আমাদের, গুড কোয়ালিটি ফুড, গুড কোয়ালিটি কার্বোহাইড্রেট, গুড কোয়ালিটি ফ্যাট এবং গুড কোয়ালিটি প্রোটিন খাওয়া উচিত। খাওয়া বন্ধ করে কোনো লাভ নেই, কিন্তু ক্যালোরি কনজাম্পশন শুড বি অলওয়েজ দেয়ার। So that is something very important, যে ক্যালোরি মেনটেন্যান্স,
ক্যালোরি হিসেবটা ভেরি ইম্পর্ট্যান্ট, যে আমার যেরকম লাইফস্টাইল, আমার যেরকম সিডেন্টারি অ্যাক্টিভিটি লাইফস্টাইল, আমার যেরকম অ্যাক্টিভিটিস, তার উপর বেসিস করে আমি আমার ক্যালোরি ঠিক করব। আমি হেলদি ফুড খাবো, আমি এক্সট্রা অয়েল এক্সট্রা ফ্যাট খাবো না, আন স্যাচুরেটেড ফ্যাট তো একদমই খাবো না। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ট্রান্স ফ্যাট, যেটা খুব কমনলি খাওয়া হয়, যে একই ভাজার মিডিয়াম তেল বা ঘি বা হোয়াট এভার রিপিটেডলি ইউজ হচ্ছে, তাতে কি হচ্ছে, সেটা কিন্তু একটা খুব আহ, খারাপ দিকে যায় ওভার পিরিয়ড অফ টাইম। এই ট্রান্স ফ্যাট বেশি খেলে কিন্তু অক্সিডেটিভ স্ট্রেস খুব সাংঘাতিক হয়, এবং তার থেকে কিন্তু কার্ডিওভাস্কুলার প্রবলেম হওয়ার চান্স কিন্তু অনেক গুণ বেড়ে যায়। সো ট্রান্স ফ্যাট একদমই অ্যাভয়েড করা উচিত। যে 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 অয়েল মিডিয়া রিপিটেডলি খাবার তৈরি হচ্ছে, দ্যাট ইজ সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড খাবারের প্রপোর্শন মেনটেন করা উচিত, অ্যাডিকুয়েটলি হাইড্রেটেড থাকা উচিত, এবং খাবারে যেটা আবার বলছি, অ্যাডিকুয়েট ফলমূল শাকসবজি, যেমন ফাইবার, ফাইবার কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ও একটা ভেরি কমন কজ অফ কার্ডিওভাস্কুলার প্রবলেম। মাইক্রোনিউট্রিয়েন্টস মানে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস মানে হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, মাইক্রোনিউট্রিয়েন্টস মানে হচ্ছে ভিটামিনস মিনারেলস, এই জিনিসগুলো, এগুলো কিন্তু খুব খুব কম পরিমাণে আমাদের লাগে, কিন্তু রেগুলার বেসিসে লাগে। আয়রন একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হার্টকে নর্মাল ফাংশন করার জন্য। হার্ট ফেলিয়ারে আমরা অনেক সময় আয়রন দিয়েও ট্রিট করি। তো এই এই মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো, যেমন সেলেনিয়াম, জিঙ্ক, মলিবডেনাম, আয়রন, যেগুলো আমরা নর্মালি দেখি, যে এবং যেগুলো আমরা নর্মালি ব্লাডে অ্যাসেস করি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই চারটে জিনিস, এবং ইভেন ক্লোরাইড, বাইকার্বনেট, এই জিনিসগুলো মেনটেন করার জন্য কিন্তু প্রপার নিউট্রিশন, বোথ ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্টস ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ কিন্তু থিংস ডোন্ট ফল ইন্টু প্লেসেস। ওকে স্যার, আপনি খুব সুন্দরভাবে বললেন। আমাদের ফুড হ্যাবিটের পার্টটা অনেকটা ক্ল্যারিটির সাথে আমরা বুঝতে পেরেছি কি ধরনের খাবার আমাদের খাওয়া উচিত। তো স্যার, আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, যে যেটা মেন এখানে জরুরি, যে আমাদের কি বলে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে আমাদের আগে থেকে তার সতর্কতাটা দরকার। তো আমাদের ধরুন, যেহেতু এখন আগের থেকে, যেমন আগে কি হয়, অনেক বয়সের লোকেরা যেহেতু তাদের অ্যাক্টিভিটি অনেক বেশি ছিল, লোকে বেশি হাঁটতো। এখন তো আমরা অনেক কুড়ে হয়ে গেছি, খুব সহজে আমাদের ভেহিকেলস বা হাঁটা চলার হ্যাবিটটা কমে গেছে লাইফস্টাইলের জন্য। তো সেখানে ক্ষেত্রে মানে এখন আর্লি এজেতে, এই যে ধরুন আমরা আগে যদি ধরতে পারি তাহলে তো তার একটা প্রিকশন নিতে পারি, কিন্তু আমরা বুঝতেই পারি না আমরা ক্যারি করছি ডায়াবেটিক বা হাইপারটেনশন এটা। তো সেটা আবার আপনার মনে হয় কোন এজ থেকে এটা একটা রেগুলার চেক আপ করা উচিত, কতই অন্তর করা উচিত আর কি? অ্যাটলিস্ট 30। আমাদের এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে 45, কিন্তু হুম, আমাদের স্ট্যান্ডার্ডে মানে অ্যাজ আর্লি অ্যাজ 30। হ্যাঁ। এবং 30-র মধ্যে থেকেই অ্যাথেরোস্ক্লেরোসিস শুরু হয়ে যায়, এবং যা যা চেঞ্জেস হওয়া শুরু হয়ে যায় আমাদের 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 পপুলেশনে। তো সো 30 ইয়ার্স অনওয়ার্ডস রিয়েলি চেক আপ ম্যান্ডেটরি। আর স্যার, কি কি টেস্ট করানো উচিত, বেসিক্স যেগুলোতে আমাদের মোটামুটি এগুলোকে আমরা জানতে পারি, তার একটা বেসিক রুটিন কি কি চেক আপ দরকার? একটা রুটিন কাউন্ট, একটা সুগার দেখা, একটু ইউরিক ইউরিক অ্যাসিডটা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখা, ইউরিক অ্যাসিড দেখা, সুগার দেখা, প্রেশার চেক করা, দরকার হলে একটা ইসিজি, সব পেশেন্টকে আমরা বলি না, ইউজুয়ালি সিমটম থাকলে তখনই বলা হয়। লিপিড প্রোফাইল চেক করা, থাইরয়েড চেক করা, থাইরয়েড ইজ ভেরি ক্লোজ রিলেটেড টু এই লাইফস্টাইল ডিজিজেস। রেনাল প্রোফাইল, পার্টিকুলারলি কিডনি কোনো প্রবলেম করছে কিনা, এবং ইলেকট্রোলাইটস, যেটা আমি এখনই বললাম, ইলেকট্রোলাইটস কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। সোডিয়াম, পটাশিয়াম, এগুলো যদি আমরা ঠিকঠাক দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অন্য কোনো ডিজিজ ডেভেলপ করছে কিনা। কিছু হরমোন অ্যাসেসমেন্ট দরকার হয় অনেক সময়, প্লাস দরকার পড়লে আমরা কার্ডিয়াক ফাংশন দেখার জন্য অনেকে ইকোকার্ডিওগ্রাম, টিএমটি, এগুলো করতে বলি। তবে এগুলো পেশেন্ট বেসিসে, নট এভরিওয়ান ইজ সাপোজ টু মানে অর ইজ আস্ক টু গো ফর অল দিস টেস্ট। কিন্তু বেসিক যেগুলো হচ্ছে, একটা সুগার, একটা ইউরিক অ্যাসিড, একটা ক্রিয়াটিনিন, একটা লিপিড প্রোফাইল, একটা টিএসএইচ, একটা ইউরিক অ্যাসিড, এগুলো অন্তত বছরে একবার করে দেখে নেওয়া উচিত। তাতে কি হয়, সেফ থাকা যায়। দ্য ওয়ে ইউ পয়েন্টেড আউট, এটাই হচ্ছে আসলে কথা। আপনি এটা বললেন, আমার রিসেন্টলি একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমি আপনার কাছ থেকে একটু ক্ল্যারিটি চাইবো। অ্যাকচুয়ালি এরকম একটা ঘটনা হয়েছিল রিসেন্টলি। তো ওনাকে মানে জাস্ট প্রেশার চেক আপ করে অনেক হাই ছিল, তো ডাক্তার বললেন যে আপনি এক্ষুনি একটা ইসিজি করান। ইসিজি আর ইকো করার পরেও সেরকম ভাবে কিছু আসেনি, তো তারপরে আবার উনি বললেন টিএমটি করতে। তো তারপরে দু তিনবার টিএমটি করছে, তো টিএমটি কিন্তু ওর ইসিজি আর ইয়েতে, আমাদের ইকোতে কিন্তু কিছু সেরকম ফাইন্ডিংস আসেনি। তো এটা কি কোনো বিশেষ কারণ হ্যাঁ, আছে? আর টিএমটিতে কি কিছু এসেছিল? হ্যাঁ, পরে ফাইন্ডিংস পেয়েছে। ওকে, না সেটা কিছু ইসিজিতে, যেহেতু ইকোতে আসেনি, তার ফলে কি হচ্ছে, ও ব্যাপারটাকে নর্মাল ছিল, যে নর্মাল আছে, আবার একটা প্রবলেম রাইজ করেছে, তখন ওনাকে উনি সাজেস্ট করলেন যে গো ফর টিএমটি। না, দুটো জিনিস বুঝতে হবে, ইকোতে আমরা কি দেখি আর ইসিজিতে বা টিএমটিতে আমরা কি দেখি। ইকোতে আমরা দেখি বেসিক্যালি হার্টের স্ট্রাকচার, হার্টের চারটে আহ, 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 দুটো এট্রিয়াম, দুটো ভেন্ট্রিকল থাকে, তারা কিভাবে পাম্প করছে,
তাদের মাস্কুলেচার কিরকম আছে, তাদের মাসেলের মুভমেন্টস ঠিক মতো হচ্ছে কিনা, ভালভস গুলো ঠিক মতো খুলছে বন্ধ হচ্ছে কিনা, ব্লাডের ফ্লো ফ্রম ওয়ান চেম্বার টু দ্য আদার, টু দ্য হার্ট, টু দ্য লাংস অ্যান্ড কামিং ব্যাক টু দ্য হার্ট, থেকে সারা শরীরে যে সার্কুলেশন হচ্ছে সেটা ঠিক মতো হচ্ছে কিনা, সেটা আমরা এভালুয়েট করতে পারি থ্রু ইকোকার্ডিওগ্রাম। যদি মাসেল ড্যামেজ হয়, যদি ভালভুলার প্রবলেম থাকে, তাহলে আমরা কিন্তু ইকোতে ডিটেক্ট করতে পারবো। আর হার্ট বড় হয়ে যায় প্রলং এক্সপোজার টু, মানে অনেকদিন ধরে হাই প্রেশার আনট্রিটেড থাকলে যেটা আমরা পাই, লেফট ভেন্ট্রিকল চেম্বারগুলো বড় হতে থাকে, লেফট ভেন্ট্রিকল পার্টিকুলারলি বড় হয়ে যায়। তো মোস্ট প্রবাবলি এই পেশেন্টের হাই প্রেশার খুব একটা বেশি দিনের না, কারণ হাই প্রেশার অনেকদিন আনট্রিটেড থাকলে যদি আমরা ইকোতেও ফাইন্ডিংস পাই, ইসিজিতেও আমরা বলি এসটিটি চেঞ্জেস, মানে ইস্কিমিক চেঞ্জেস বা কিছু অ্যারিথমিক চেঞ্জেস, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমি বললাম এলভিএইচ, হার্টটা বড়। এলভিএইচ কিন্তু কারেক্টেবল ফ্যাক্টর, যদি প্রেশার টাইটলি কন্ট্রোল করা হয়, লেফট ভেন্ট্রিকল বড় হলে সেটা কিন্তু পরে আবার ছোট হয়ে নর্মালও হয়ে যায়। তো এটা হচ্ছে একটা আসপেক্ট। আর টিএমটি মানে হচ্ছে যখন আমার হার্টকে বেশি কাজ করতে হচ্ছে, তখন হার্টের বেশি অক্সিজেন দরকার। ব্লাডের সঙ্গে কি যায়? অক্সিজেন যায়। আমরা দৌড়লে, ভারী কাজ করলে হাঁপিয়ে যাই কেন? কারণ অ্যাডিকুয়েট ব্লাড যায় না হার্টে, অ্যাডিকুয়েট অক্সিজেন যায় না। যদি কোনো পেশেন্টের বা কোনো ইন্ডিভিজুয়ালের যখন পরিশ্রম করা হচ্ছে, ব্লাড যথেষ্ট যাচ্ছে না, কেন যথেষ্ট ব্লাড যাচ্ছে না? হার্টের আর্টারিগুলো নার্ভিং ডাউন হয়েছে, যথেষ্ট পরিমাণে ব্লাড ফ্লো করতে পারছে না যখন ওয়েন ইট ইজ নিডেড ব্যাডলি। তার মানে কি? তার মানে একটা ব্লকেট ডেভেলপ করছে বা কোনোভাবে কোনো একটা ফ্লোতে ইম্পেডিমেন্ট হচ্ছে। দ্যাট উই ক্যান এলিসিট বাই ডুইং টিএমটি। ট্রেডমিল করে আমরা কি দেখতে পাই, যে যখন ট্রেডমিলে তো আমরা আস্তে আস্তে স্টেপ ওয়াইজ স্পিড বাড়াই, হার্টের উপরে লোড বাড়াই, তখন আমরা একদিকে বিপি কে এরকম বাড়ছে কমছে সেটা দেখি, সঙ্গে আমরা মনিটরে দেখি যে ইসিজি চেঞ্জেস গুলো কি আসছে। নট অনলি ডিউরিং দ্যাট পিরিয়ড, আমরা পেছন থেকে থামিয়ে রিকভারি ফেজেও কি কি চেঞ্জেস আসছে, চেঞ্জেস গুলো ঠিক হচ্ছে কিনা দেখি। প্রসেস, একটা একটা ওভার এ পিরিয়ড অফ টাইম আমাদের করতে হয়। টিএমটি করে আমরা যেটা অ্যাসেস করি, ব্লাড ফ্লোটা ঠিকঠাক যাচ্ছে কিনা। তো মেবি ওর প্রেশারের সঙ্গে সঙ্গে কোলেস্টেরল বেড়েছিল, হয়তো ব্লাড ভেসেলসে কিছু অ্যাথেরোমা যেটা আমরা বলি, কিছু প্লাক জমা হচ্ছিল, যার জন্য যখন ব্লাডের বেশি ফ্লো দরকার থ্রু দ্য হার্ট সেটা হচ্ছিল না, সে না হয়তো টিএমটি পজিটিভ এসছে। টিএমটি ইজ অলসো নট 100% ডায়াগনস্টিক। এই পেশেন্টের আইডিয়ালি যখন আমরা কনফিউশন থাকে তখন আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম করতে বলি, বা আজকাল যদি ইনভেসিভ না করে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম বা করোনারি আর্টারি ক্যালসিয়াম স্কোরিং বলে একটা খুব ইম্পর্টেন্ট টেস্ট আছে, সেটাতেও অনেকভাবে এভালুয়েট করা যায়। সো প্রত্যেকটা পেশেন্ট ইজ ডিফারেন্ট, জানেন তো, মানে এভরি পেশেন্ট, এভরি ইন্ডিভিজুয়াল ইজ ডিফারেন্ট অ্যান্ড এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট। একই ব্লাড প্রেশার নিয়ে একজন বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে, বিভিন্ন কমপ্লিকেশনস, বিভিন্ন সিমটমস অ্যান্ড সাইন্স নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো আমরা পেশেন্ট বেসিসে ধরে ধরে করি। অফকোর্স ইসিজি ক্যান কাম নর্মাল, ইকো ক্যান কাম নর্মাল, বা টিএমটি মে বি অ্যাবনর্মাল। আমি মনে হয় আই হ্যাভ বিন এবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড কারণটা। কারণ হয়তো প্রেশারটা অল্প কিছু দিনের ছিল, সেজন্য হার্টের স্ট্রাকচারাল কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু লিপিড প্রোফাইল অনেকদিন থেকে অ্যাবনর্মাল হয়ে আছে। হয়তো হি মাইট বি এ স্মোকার, স্মোকার থাকলে ব্লাড ভেসেলগুলো নষ্ট হয়ে যায়। স্মোকিং একটা ভেরি ইম্পর্টেন্ট কজ অফ ডেভেলপমেন্ট অফ এই এই ইস্কিমিক হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, হয়তো সেরকম কিছু ছিল। ওকে স্যার, হ্যাঁ না, আপনি খুব সুন্দরভাবে এটাকে বলেছেন এবং একদম কানেক্টেড যে কারণটা আমরা ক্লিয়ার হয়ে গেছে কি কি কারণে এই জায়গাটা ফাইন্ডিংসটা আপনি যেটা বলছেন। তো স্যার আপনি যেটা বললেন আমি এই জায়গাটা বুঝতে পেরেছি। এবার আরেকটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করবো, মানে এখন অ্যাকচুয়ালি আমরা যেহেতু মানে অনেক ধরনের এই আমাদের সাথে রয়েছেন অনেক, প্রায় 10,000 উপর মানুষ, তাদের এগুলো করি। রিসেন্টলি একটা খুব ট্রেন্ড দেখছি, মানে ডাক্তাররা করছেন, ধরুন নর্মালি তার ধরুন হয়তো সেরকম ভাবে নেই কোনো, মানে মেজর ধরুন হয়তো হাইপার টেনশন আছে, কিন্তু তার সাথে মানে ডাক্তাররা সাপোর্ট ড্রাগ হিসেবে ব্লাড থিনার দিচ্ছেন, কিন্তু মানে হয়তো তার সেরকম ভাবে কার্ডিয়াক কোনো সমস্যা নেই। তো এটা কতটা জাস্টিফাইড আপনার কাছ থেকে জানতে চাই। শুনুন, ফার্স্ট হচ্ছে আপনি বললেন সেরকম কিছু নেই, হাইপার টেনশন আছে, এটা কিন্তু ভুল কমেন্ট। হাইপার টেনশন হচ্ছে সবচেয়ে ড্রেডফুল কমপ্লিকেশন, আই রিপিট। হ্যাঁ। ডায়াবেটিসের থেকেও, লিপিড প্রোফাইল অ্যাবনর্মালিটির থেকেও হাইপার টেনশন হচ্ছে মোস্ট প্রবাবলি দ্য কমনেস্ট কজ অফ অল কার্ডিওভাস্কুলার রিলেটেড মর্টালিটিস এন্ড মর্বিডিটিস। ইউ শুড নেভার নেগলেক্ট ব্লাড প্রেশার। আমি সবার জন্যই বলছি যারা আছেন এখানে, প্লিজ আপনাদের যদি প্রেশার থাকে, অনেকে যেমন আজকেই একজন বলছিলেন, নামে মনে পড়লো, যা ডাক্তারবাবু ওষুধ শুরু করলে তো সারা জীবন খেতে হবে। খাবেন, আপনি সারা জীবন খাবার খাচ্ছেন, সারা জীবন সমস্ত কিছু করছেন, ওষুধ খাবেন, এটা তো নর্মাল রাখার জন্য। আপনার ব্লাড প্রেশার নর্মাল থাকলে আপনার অর্গানগুলো বাঁচবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনার ব্লাড সুগার নর্মাল না থাকলে আপনার অর্গানগুলো ওভার পিরিয়ড অফ টাইম ড্যামেজ হয়ে যাবে, সেটা একদিনে হবে না, ওভার মান্থস অ্যান্ড ইয়ার্স হবে। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে হাইপার টেনশন পেশেন্টের ব্লাড থিনার কেন দেওয়া হচ্ছে। হাইপার টেনশনের পেশেন্টের যখন প্রেশার বেশি থাকে তখন কোনো সময়ই ব্লাড থিনার ইজ ইন্ডিকেটেড না। ইভেন অ্যাকিউট স্ট্রোক পেশেন্টের যখন ইমিডিয়েটলি
আমাদের থ্রম্বোলাইজ করার জন্য বা ব্লাড ক্লট ব্লাস্টার দেওয়ার ইন্ডিকেশন থাকে, ব্লাড প্রেশার আগে নর্মাল করে তারপরে দেওয়ার ইন্ডিকেশন। সো ব্লাড প্রেশার হাই থাকলে যদি ব্লাড থিনার দেওয়া হয়, দ্যাট ক্যান লিড টু ইভেন হেমারেজ। সো দ্যাটস এ কন্ট্রাইন্ডিকেশন, নো ওয়ান উইল গিভ। Secondly, only hypertension most probably is not an indication for blood thinner. ব্লাড প্রেশারের সঙ্গে যদি করোনারি আর্টারি ডিজিজ, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, রেনাল আর্টারিয়াল ডিজিজ থাকে, ক্যারোটিড আর্টারিতে প্রবলেম থাকে, তাহলে আমরা ব্লাড থিনার দিই। যেখানে লিপিড অ্যাবনর্ম্যালিটি এবং এই ধরনের আর্টারিয়াল অ্যাবনর্ম্যালিটি আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস আছে। অ্যাথেরোস্ক্লেরোসিস একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমি আগে মেনশন করেছি, যদি আপনার মনে থাকে, যে কোয়াগুলেশন অ্যাবনর্ম্যালিটি বা প্লেটলেট অ্যাবনর্ম্যালিটি। Yes. প্লেটলেটের ফাংশন ডিফারেন্ট কারণে, অনেক কারণ আছে। থ্রম্বক্সেন, আমি আর মেডিকেল টার্মসে যাচ্ছি না, কারণ ব্যাপারটা আননেসেসারি আরো 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 কমপ্লিকেটেড করবে। দেয়ার আর অ্যাটলিস্ট 10 রিজনস যার কারণে প্লেটলেট অ্যাবনর্মালিটি দেখা যায় ইন দিস মেটাবলিক অ্যাবনর্মালিটিস লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, লিপিড অ্যাবনর্মালিটিস। প্লেটলেটগুলো অন্যভাবে বিহেভ করে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, টু সিম্পলিফাই থিংস। প্লেটলেটগুলো অন্যভাবে বিহেভ করে যাতে কি হয়, ক্লট জমার প্রোপেনসিটি বাড়ে। ক্লিয়ার? সো এই ক্লট জমার প্রোপেনসিটি কমানোর জন্য আমাদের ব্লাড থিনার দেওয়া হয়। ব্লাড থিনার্স আর অ্যাবসলুটলি ইন্ডিকেটেড ফর সেকেন্ডারি টার্সিয়ারি প্রিভেনশন। প্রিভেনশনের অনেকগুলো ফেজ আছে, একটা প্রাইমোডিয়াল, একটা প্রাইমারি, একটা সেকেন্ডারি, একটা টার্সিয়ারি। প্রাইমোডিয়াল মানে আমরা একদম আপনি যে বলছেন আমরা আগে থেকে কিভাবে প্রিপেয়ার করতে পারি, ডায়াবেটিস প্রিভেনশন কিন্তু মার থেকে শুরু হতে পারে। ফিটেস যখন ইউটেরাসে থাকে তখনও মার অ্যাবনর্মালিটিস, মার প্রেশার, মার ব্লাড সুগার, মার ইটিং হ্যাবিটস কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে বেবিকে। বেবির ওয়েট, বেবির ব্লাড সুগার অ্যাট বার্থ, বেবির বডি ওয়েট অ্যাট বার্থ, সব কিন্তু ইনফ্লুয়েন্স করে ফিউচারে সে বেবি ওভারওয়েট হবে কিনা, ওবেজ হবে কিনা, তার থেকে তার হাইপারটেনসিভ বা ডায়াবেটিক হওয়ার চান্স অনেক বেশি। সেটা কিন্তু প্রাইমারি প্রিভেনশন, সেটা হচ্ছে বেসিক লেভেলে গাইনোকোলজিস্ট, বেসিক হেলথ লেভেল ওয়ার্কারদের রেসপন্সিবিলিটি। দেন কামস প্রাইমারি প্রিভেনশন, পার্সন ওভারওয়েট, তার একটা স্ট্রং ফ্যামিলি রিস্ক আছে, তার ডিজিজ প্রিভেন্ট করার জন্য আমাদের কি কি করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশনস। এত সমস্ত করা সত্ত্বেও ডিজিজ ডেভেলপ করলো, দেন একটা কমপ্লিকেশন ডেভেলপ করলো, দেন ইউ গো ফর সেকেন্ডারি প্রিভেনশন, যাতে একটা ইভেন্ট অলওয়েজ বিগেটস দ্য সেকেন্ড ইভেন্ট। একটা পেশেন্টের যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, যে ব্রেন স্ট্রোক হয়ে গেছে, তার কিন্তু অনেক বেশি চান্স আবার একটা হার্ট অ্যাটাক বা আবার একটা স্ট্রোক হওয়ার একটা নর্মাল পেশেন্টের থেকে। So that is about secondary prevention. Tertiary prevention means যার রিপিটেড অ্যাটাক হয়েছে, তার ফার্দার অ্যাটাক, তার ফার্দার অর্গান টার্মিনাল ড্যামেজ, ফালমিনেন্ট ড্যামেজ, টার্মিনাল স্টেজেস আটকানোর জন্য ইজ দ্য টার্সিয়ারি প্রিভেনশন। নর্মালি সেকেন্ডারি আর টার্সিয়ারি প্রিভেনশনে যাদের এইরকম স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো হয়, তাদের জন্য ব্লাড থিনার ইজ অলমোস্ট ম্যান্ডেটরি। যদি না খুব বেশি ব্লিডিং ডিসঅর্ডারের প্রবলেম থাকে বা তাদের ব্লিডিং এর প্রপেন্সিটি থাকে, অনেকের এই ব্লাড থিনার দিলে একটা হেমরেজ হওয়ার চান্স থাকে, পেটে হেমরেজ হয়, ব্রেনেও অনেকের হেমরেজ হয়। সেইগুলো দেখে নিয়ে আমরা, আমাদের স্কোরিং আছে, ভ্যাসকুলার স্কোরিং বলা হয়, কাদের অ্যান্টিপ্লেটেড লাগবে, কাদের অ্যান্টিকোয়াগুল্যান্ট বলে এক ধরনের ওষুধ আছে লাগবে, তাদের একটা স্কোরিং হয়, এবং কাদের কতটা ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি আছে তার একটা স্কোরিং হয়। হ্যাঁ, সেই চ্যাডভ্যাস স্কোরিং বলে। হ্যাঁ, সেই স্কোরিং করে আমরা অ্যান্টিপ্লেটলেট বা ব্লাড থিনার, যেটা আপনি খুব সাধারণ টার্মে বলছেন, আমরা ইউজ করি। প্রাইমারি প্রিভেনশনের জন্য, মানে যে পেশেন্ট, ধরুন একটা ডায়াবেটিক পেশেন্টের হার্ট অ্যাটাক আটকাবো, দ্যাট ইজ প্রাইমারি প্রিভেনশন, যেটা আমি বললাম এতক্ষণ। তার জন্য সবার যে ব্লাড থিনার লাগবে তা না, তার জন্য আলাদা ক্যাটেগরি আছে। শুধু হাইপার টেনশন তো ইজ নেভার অ্যান ইন্ডিকেশন, কিন্তু প্রেশার, কোলেস্টেরল, ডায়াবেটিস, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি, ক্রনিক কিডনি প্রবলেম কুড বি অ্যান ইন্ডিকেশন। সো এটা একটা রিস্ক স্কোরিং হয়, পেশেন্টের 10 বছরে কতটা কার্ডিওভাস্কুলার হওয়ার প্রপেন্সিটি আছে। অনেক রিস্ক স্কোরিং, আজকাল দেখবেন অনেক রিস্ক স্কোরিং চার্টও পাওয়া যায়, আপনারা মোবাইলে ডাউনলোডও করতে পারেন। তাতে কি কি ফিটিং করা হয়, তাতে পুট করা হয় পেশেন্টের বয়স, ব্লাড সুগার, বডি ওয়েট, ক্রিয়েটিনিন, ফ্যামিলি হিস্ট্রি, স্মোকিং হিস্ট্রি, এটসেট্রা এটসেট্রা, লিপিড, এলডিএল লেভেল। এগুলো দেখে আমরা কি করি, একটা স্কোরিং, যে তার রিস্ক কতটা, 10% চান্স, 15% চান্স, 20% চান্স ওভার দ্য কামিং 10 ইয়ার্স টাইম। সেই রিস্ক স্কোরিং এর মধ্যে আবার তার ক্যাটেগরি আছে, মাইল্ড রিস্ক, মডারেট রিস্ক, হাই রিস্ক, ভেরি হাই রিস্ক। ডিপেন্ডিং অন অল দোজ থিংস, আমি আবার ডাক্তারের মধ্যে চলে যাচ্ছি, ইটস বেটার নট টু কনফিউজ। আমি এগুলো না, বেসিক্যালি আমার মনে হয় এই ব্লাড থিনার দেওয়া হবে কি না হবে এটা ট্রিটিং ফিজিশিয়ানের উপর ছেড়ে দেওয়া উচিত, বিকজ আমরা, দের আর সো মেনি থিংস ইনভলভ ইন টু ইট, সো মেনি ফ্যাক্টরস। ব্লাড প্রেশার বেশি থাকলেই, প্রথমত প্রেশার না কমিয়ে কোনো সময় থিনার দেবো না। ব্লাড প্রেশার বাড়াটা ব্লাড থিনার দেওয়ার কোনো ইন্ডিকেশনই না। ব্লাড প্রেশারের সঙ্গে লিপিড অ্যাবনর্মালিটি, হার্ট অ্যাবনর্মালিটি থাকলে
কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য, স্ট্রোক প্রিভেন্ট করার জন্য আমরা ব্লাড থিনার দিই। ওকে স্যার, আপনি খুব সুন্দরভাবে বলেছেন পুরো ব্যাপারটাকে। তো স্যার আরেকটা খুব রিলেটেড প্রশ্ন, কারণ আমরা যেগুলো যেগুলো ফেস করি, আমরা একদম অ্যাজ এ কমন ম্যান হিসেবে আপনাকে প্রশ্ন করছি, কারণ এগুলো আমরা আমাদের কাজের মধ্যে এগুলোকে ফেস করি, যেহেতু আমাদের অর্গানাইজেশন, আমরা যেহেতু ইন্স্যুরেন্স সেগমেন্টে আছি, অতএব এগুলো খুব কানেক্টেড। টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিক আমরা তো দেখি, তো স্যার আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, মানে হাউ ইউ ক্যান আইডেন্টিফাই যে উনি টাইপ 1 না টাইপ 2, এটা কিভাবে? টাইপ 1টা ফর্চুনেটলি খুব কম। টাইপ 1 মানে না তাদের শরীরে আর কোনো ইনসুলিন তৈরির জায়গায় নেই। অ্যাকচুয়ালি যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেই সেলগুলো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা অটো ইমিউন প্রসেস, শরীরে একটা অটো ইমিউন প্রসেস হয়ে বিটা সেল, মানে প্যানক্রিয়াসের যে সেলগুলো ইনসুলিন তৈরি করে নষ্ট, তাদের হোল লাইফ ইনসুলিন রিপ্লেসমেন্ট লাগে। ইউজুয়ালি আর্লি এজে হয়, তবে লাকিলি খুব কম, 3-4-5% পেশেন্টের টাইপ 1, রেস্ট 95% টাইপ 2। টাইপ 2 মানে হচ্ছে তাদের ইনসুলিনও কমছে, সঙ্গে ইনসুলিনের এগেনস্টে শরীরে রেজিস্ট্যান্স বাড়ছে। তাদেরকে অনেকভাবে ট্রিট করা যায়, কিন্তু টাইপ 1কে শুধু ইনসুলিন দিয়েই ট্রিট করতে হয়। আর টাইপ 1 ডায়াবেটিসের ডায়াগনোসিসের জন্যই আমরা কতগুলো টেস্ট আছে, যেমন এই অটোইমিউন ব্যাপারটা আমি বললাম, তার জন্য কিছু মার্কার থাকে, কিছু অ্যান্টিবডি টেস্ট হয়, কারণ সেগুলো অ্যান্টিজেন, মানে বাইরে থেকে যেটা ঢুকছে শরীরে, ঢুকে বিটা সেলগুলোকে, মানে প্যানক্রিয়াসটাকে নষ্ট করেছে, যে জায়গাটা ইনসুলিন তৈরি করে, তার এগেনস্টে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। সেগুলো আমরা ব্লাডে অ্যাসেস করতে পারি। কিছু অ্যান্টিবডিজ আছে যেগুলো টেস্ট করে ক্লিয়ারলি বোঝা যায়, গ্যাড আছে। আমি আর অ্যান্টিবডির নামে যাচ্ছি না, তাহলে আবার কনফিউশন হবে, পেশেন্ট নিজে গিয়ে করতে থাকবে যে আমার টাইপ 1 কি টাইপ 2, সেটা কনফিউশন হয়, তাতে মুশকিল। এটা ইজ বেসিক্যালি ডক্টরস ডিসক্রিপশন যে টাইপ 1 কি টাইপ 2 আছে। যখন পেশেন্ট ইনসুলিন ছাড়া রেসপন্ড করছে না, অ্যান্টিবডি পজিটিভ, আর্লি এজ, তখন আমরা টাইপ 1 অলওয়েজ ভাবি। এছাড়া আরেকটা ক্যাটাগরি আছে লাডা বলে, অ্যাডাল্টে প্রেজেন্টেশন হয় টাইপ 2 ডায়াবেটিসের মতো। মানে 30 বছর, 35 বছর, 40 বছরের ডায়াবেটিস হলে আমরা ন্যাচারালি ভাবি যে বেশি বয়স মানে টাইপ 2। কিন্তু তাদের দেখা যাচ্ছে তারা ওরাল ওষুধে কাজ করছে না, তাদের কিছু টেস্ট করে পাওয়া যাচ্ছে যে কিছু জেনেটিক চেঞ্জেস, এবং তাদেরকে আমরা বলি কি টাইপ 1.5 ডায়াবেটিস। মানে হচ্ছে কি, অ্যাকচুয়ালি দে আর টাইপ 1 ডায়াবেটিস, they are presenting as patients of type 2 diabetes. Eventually, they end up requiring insulin. তো বেসিক ব্যাপারটা আপনার কোয়েশ্চেন ডিফারেন্সিয়েট করার জন্য অ্যান্টিবডি টেস্ট, এজ, এবং সিপেপটাইড বলে একটা টেস্ট আছে। সেটা সিপেপটাইড হচ্ছে একটা জিনিস যেটা ইনসুলিনের সাথে ইকুইমোলার অ্যামাউন্ট বিটাসের প্যানক্রিয়াস থেকে বেরোয়। তো ইনসুলিন না বেরোনো মানে সিপেপটাইডও থাকবে না। তো সিপেপটাইড টেস্ট করেও আরেকটা গাইডলাইন পাওয়া যায় যে 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 সিপেপটাইড লেভেল একদমই জিরো, কম, এবং অ্যান্টিবডি পজিটিভ, এবং বয়স অল্প, পেশেন্ট ইজ নট রেসপন্ডিং টু কনভেনশনাল ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস। এইগুলি ইউজুয়ালি টাইপ 1 ডায়াবেটিসের প্রেজেন্টেশন। ওকে স্যার, আপনি এটাকে খুব সুন্দরভাবে বলেছেন। আমরা যেটা, তো অ্যাকচুয়ালি স্যার, মানে যেটা এখন যেটা বলছে গ্লোবাল, যেটা আমাদের সার্ভে বলছে যে ইন্ডিয়া ইজ এ হাব অফ ডায়াবেটিক, মানে যেভাবে বাড়ছে, মানে এবং এটা একটা লিডিং কান্ট্রি যাতে ডায়াবেটিসের সংখ্যা প্রচুর বাড়ছে। তো এটার পিছনে কি কোনো স্পেশাল রিজন আছে যে ইন্ডিয়াতে কেন এত বাড়ছে ডায়াবেটিকের হ্যাঁ, সংখ্যা? এই লাইফস্টাইল চেঞ্জ, হ্যাঁ। একটা তো জেনেটিক কম্পোনেন্ট আছে বললাম, একটোপিক ফ্যাট বডিতে ভর্তি। আমাদের বডিতে কোথায় ফ্যাট নেই বলা মুশকিল, হুম। চারদিকে ফ্যাট নাম্বার 1, সেটা কিন্তু আলটিমেটলি ইভেনচুয়ালি কালপিট হয়ে দাঁড়াচ্ছে। জেনেটিক্যাল প্রিডিসপোজিশন এবং সিডেন্টারি লাইফস্টাইল যেটা আপনি বলছিলেন, লোকের কাজ করার ব্যাপারটা অনেকটা কমে গেছে, সবকিছুই হাতের কাছে, ফিজিক্যাল লেবার কম, মাথার কাজ বেশি, সারাদিন ধরে বসে কাজ, কল সেন্টার এটসেট্রা এটসেট্রা। সব কাজই কল সেন্টার বলবো কেন, কাজের মাঝে মাঝে কেউ ওঠে না, একসঙ্গে টানা বসে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করছে, ওভারনাইট কাজ করছে। স্ট্রেস, ইকোনমিক কন্ডিশন তো একটা ইম্পর্টেন্ট কজ বটেই, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেলিভেন্ট। যে পয়সার চিন্তা সেটা তো থাকেই, আম, খাবার চিন্তা, ভালো খাবার না পেয়ে সস্তায় বাইরে ফাস্ট ফুড খাওয়ার ফ্যাক্টরটা, বডি ওয়েট গেইন করা, ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক্যালি প্রিডিসপোজ থেকে প্রেশার ডেভেলপ করা, সুগার ডেভেলপ করা, সবাইকে দেখে মডার্ন হওয়ার জন্য সিগারেট খাওয়া, অ্যালকোহল খাওয়া, এক্সারসাইজ করার সময় না পাওয়া। আমি সময় পাওয়া যায় না আমি বলছি না, পেশেন্টরা বলে আমার সময় নেই, এবং সেটা ইউ টেক ইট, আই মিন দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট ইট। আমার মনে হয় যে এক্সারসাইজ করার জন্য বা হাঁটার জন্য আধ ঘন্টা সময় বের করা, নো ওয়ান ইজ দ্যাট ইম্পর্টেন্ট। প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টেরও সময় আছে আধ ঘন্টা 1 ঘন্টা নিজের জন্য রাখা, এক্সারসাইজ করার, হাঁটার জন্য, এবং দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, সো সেটা ইজ অলওয়েজ দেয়ার। যে আমার সময় নেই কথাটা বললেই আমি তাকে আমি অ্যাকচুয়ালি আর আর তার সাথে আর্গুমেন্টে যাই না। সুতরাং সময় নেই, হোয়াট ইজ দ্যাট, সময় নেই এত ইম্পর্ট্যান্ট কেউ না যে যার আধ ঘন্টা সময় বের করতে পারবে না নিজের জন্য।
সো ইট ইজ নট দ্যাট রেলিভেন্ট আমি বলবো। সো হাঁটতে হবে, আধ ঘন্টা সময় বের করতে হবে নিজের জন্য, যতটা পারা যায় লাইফ ইজি করতে হবে। এটা ইস 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 বলাটা ইজ ভেরি ইজি আমি জানি, হ্যাঁ, মানে একটু প্রিচ করার মতো শোনাবে, কিন্তু চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট আমরা কি করতে পারি, আমরা চেষ্টা করতে পারি যতটা আমরা ভালো থাকতে পারি। আহ, সবকিছু, কারণ সবকিছু ডিজিজেরই কারেক্টেবল ফ্যাক্টরস আছে, নন কারেক্টেবল ফ্যাক্টরস আছে। কিছু ফ্যাক্টর আমাদের হাতে, কিছু ফ্যাক্টর আমাদের হাতে নেই। You cannot control your genes. You cannot control your age, your aging process. You cannot control your family history. এগুলো তো আমাদের বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। কিছু জিনিস আছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি না, কিন্তু যেগুলো কন্ট্রোল করতে পারি অ্যাটলিস্ট উই নিড টু বি প্রোঅ্যাক্টিভ টু কন্ট্রোল দেম। আমি এভাবেই দেখি ব্যাপারটাকে, এবং আমি পেশেন্টদের এভাবে বলি, নিজের লাইফও চেষ্টা করি অ্যাটলিস্ট সেটা যতটা করা যায়। যা হওয়ার, যেটা আছে, যদি জেনেটিক্যালি সাসেপ্টেবল হন, কিছু ডিজিজ আছে যেগুলো হবে। 230 রিস্ক ফ্যাক্টরস বললাম, আমরা তো ডিসকাস করছি 4-5টা রিস্ক ফ্যাক্টর, প্রেশার, সুগার, কোলেস্ট্রল, সিগারেট স্মোকিং, অ্যালকোহল, এগুলো ভাবছি। আরও প্রচুর ফ্যাক্টরস আছে, প্রচুর কিডনি ফ্যাক্টরস আছে, ব্লাড ভেসেলের ফ্যাক্টর আছে, প্রোস্টাসাইকিন আছে, হোমোসিস্টিন আছে, প্রচুর লিপিড প্যারামিটার্স আছে, প্রচুর কিডনি প্যারামিটার্স আছে, প্রচুর ইনফ্ল্যামেটরি মার্কার্স আছে বডিতে। তো সেগুলো নিয়ে তো আমরা ডিল করছি না। তো উই ক্যানট হ্যাভ এ গ্রিপ অন দেম। তো কিন্তু যেগুলো পারি অ্যাটলিস্ট, যেগুলো প্রিডমিনেটলি আমরা, এই যে মেন 5টা কজ আমি আপনাকে শুরুতেই বললাম, অ্যাটলিস্ট এই 5টা কন্ট্রোল করার চেষ্টা আমাদের করা উচিত, যতটা পারা যায়, অ্যাজ ফার অ্যাজ পসিবল অ্যান্ড প্র্যাকটিকেবল। একদম খুব ভালো বললেন। আর একটা জিনিস স্যার আপনাকে জিজ্ঞেস করবো, আমাদের এই সুগারের জন্য আমাদের গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন বা HbA1c, মানে এর প্যারামিটার কতটা থাকা উচিত স্ট্যান্ডার্ডলি, যেটাতে হ্যাঁ, কোনো। নর্মালি তো আমরা বলি যে 5.6-এর নিচে থাকলেই বেটার। 5.7 to 6.4 আমরা বলি প্রি ডায়াবেটিস। 6.4 বা তার বেশি হয়ে গেলে তো আমরা ফুল ফ্লেজেড ডায়াবেটিস বলি। তবে এটা ভালো স্ট্যান্ডার্ডাইজ ল্যাবে করা উচিত। অ্যানিমিয়া থাকলে, রিসেন্ট ট্রান্সফিউশন থাকলে, ক্রনিক কিডনি ডিজিজ থাকলে, কিছু হিমোগ্লোবিন অ্যাবনর্মালিটিস থাকলে, কিছু ক্রনিক ডিজিজ থাকলে, এই HbA1c-টা ভ্যারি করে। এটা নর্মালি লাস্ট 2 থেকে আড়াই মাসে, 3 মাসের না, 2 থেকে আড়াই মাসের ব্লাড সুগারের অ্যাভারেজ দেয়। এবং এটা কিন্তু ডায়াগনস্টিক, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা অনেকটাই গাইড করে যে ব্লাড সুগার কন্ট্রোলটা কিরকম থাকছে। কারণ আমি 2 দিন কন্ট্রোল করে ফাস্টিং পিপি নর্মাল নিয়ে চলে এলাম, কিন্তু তার আগের 1 মাসে আমি প্রচণ্ড খেয়েছি। হ্যাঁ, দ্যাট ইজ নট দ্য আনসার, বা দ্যাট ইজ নট দ্য সলিউশন। সুতরাং অ্যাভারেজ দেখার জন্য আমাদের HbA1c করতে হবে, কিন্তু ওই কিছু প্যারামিটার্স আছে, আর স্ট্যান্ডার্ডাইজ ল্যাবে করতে হবে। এই টেস্টটা কিন্তু একটু ট্রিকি আছে, ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, কিছু প্রোটোকলস আছে এবং কিছু কিছু প্যারামিটার্স আছে, সেগুলো ধরে, কিছু মেথড আছে পার্টিকুলারলি, সেই মেথড ধরে এটা করতে হয়। সো এটা একটা স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল আছে, HbA1c যে কোনো ল্যাবরেটরি থেকে না করাই ভালো। ওকে স্যার, খুব সুন্দর আপনি অ্যাডভাইস করলেন। আপনাকে আমি একটা লাস্ট প্রশ্ন করবো, যেটা যে এই আমাদের যেহেতু এটা এত বাড়ছে, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং সাইলেন্ট কিলার জার্নি করছিলাম, এখন এই এটার অ্যাডভান্সমেন্ট বা এখন এই চিকিৎসাতে কিছু মানে কি কি নতুনত্ব এসেছে যে এখন এখন। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু প্রচুর ওষুধ আছে। আগে এই ওষুধগুলো কি ছিল, শুধু ব্লাড সুগার কমানোর জন্য। এখনকার ওষুধগুলো হচ্ছে কি, ব্লাড সুগার শুধু কমাবে না, ব্লাড সুগার কমাবে, প্রেশার কমাবে, কোলেস্টেরল কমাবে, বডি ফ্যাট কমাবে, লিভার ফ্যাট কমাবে, কার্ডিয়াক প্রবলেম আটকাবে, রেনাল প্রবলেম আটকাবে। সো আমাদের কাছে এখন এমন ওষুধ আছে, সে ওষুধগুলো মাল্টিপারপাস। সেগুলো সুগার কমানোর এফেক্ট তো আছেই, সঙ্গে আদার, আমরা বলি একটা টার্ম আছে, প্লিওট্রপিক বেনিফিটস। এখন আমাদের কাছে এমন ওষুধ আছে যে ওষুধ কিন্তু 30% কিডনি কমপ্লিকেশনস, কার্ডিয়াক কমপ্লিকেশনস কমিয়ে দিচ্ছে। সুতরাং ওষুধগুলো খুব তাড়াতাড়ি শুরু করতে হবে, বেশি দিন ডিলি ডালিং করা যাবে না। আর্লি কন্ট্রোল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটার একটা লিগ্যাসি এফেক্ট থাকে। আপনি যদি তাড়াতাড়ি কন্ট্রোল না করেন, এই যে ব্লাড সুগার বেশি, এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে, তার থেকে কিন্তু আপনার কমপ্লিকেশন আসাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা বলি গ্লাইসেমিক মিলিউ, মানে একটা সুগারের পরিবেশে যদি বডিটা থাকে না, হাই সুগারে, তাতে কিন্তু প্রবলেমসগুলো অ্যাগ্রাভেটেড হয়, তাড়াতাড়ি মাইক্রোভ্যাসকুলার, ম্যাক্রোভ্যাসকুলার কমপ্লিকেশন সেট ইন করে। অনেকে দিলেন দেখছি ওষুধ খাবো, খেলে সারা জীবন খেতে হবে। ঠিক আছে, তাহলে লাইফস্টাইল কন্ট্রোল করে ব্লাড সুগার কমিয়ে নিন। যদি কমিয়ে নিতে পারলেন তো ওয়েল অ্যান্ড গুড, কে ওষুধ খেতে বা ওষুধ দিতে চায়? বাট ইফ ইউ আর আনএবল টু অ্যাচিভ সো, ওষুধ খাওয়া কিন্তু ম্যান্ডেটরি, বোথ ইন ব্লাড সুগার এন্ড ব্লাড প্রেশার। ডিটেলিং করাটা কিন্তু ব্লান্ডার, যার জন্য আমাদের দেশে, অ্যাটলিস্ট আমার 20 years-এর এক্সপিরিয়েন্স, আমি যে দেখছি যে কমপ্লিকেশনস কিন্তু বেশি হচ্ছে এই নেগলেক্ট অন দেয়ার পার্ট। হয়তো আমাদের তরফেও কিছু ইনার্শিয়া আছে, আমি জানি না, কিন্তু পেশেন্টস গট টু বি প্রোঅ্যাক্টিভ। প্রেশার থাকলে টাইট প্রেশার কন্ট্রোল, অ্যাটলিস্ট লেস দেন 130/80। কোনো এজ টেজ, যেমন আমরা ক্যালকুলেট করে অনেক, আমার বয়স এত, এর থেকে 20 আমার, তাহলে ঠিক আছে, 160 নর্মাল, নেভার সো। আইডিয়াল ব্লাড প্রেশার ইজ, আমি একদম বাই ডেফিনিশন বলে দিচ্ছি, ওয়ার্ল্ড ওভার শুড আইডিয়ালি বি লেস দেন 120/80। তাহলে আপনি জানবেন আপনার ব্লাড প্রেশার নর্মাল। অ্যাটলিস্ট উইথ কমপ্লিকেশনস, উইথ প্রবলেম, প্রেশার, কার্ডিয়াক প্রবলেম, ডায়াবেটিস, ইট শুড আইডিয়ালি বি লেস দেন 130/80, particularly in high risk গ্রুপের। Moderate risk maybe it should be kept at less than 140/90, but never
over 140 over 90, ideally less than 130 over 80. কিডনি প্রবলেমস থাকলে আরো কম হলে টার্গেট ভালো হয়, হার্ট প্রবলেম থাকলে আরো কম হলে ভালো হয়। সুতরাং প্রেশার কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড সুগার কন্ট্রোল, ফাস্টিং শুড অলওয়েজ বি আইডিয়ালি লেস দ্যান 100 পিপি, মানে 2 hours after the main meal could be less than 140. Maximum relax করে fasting should always be less than 130, পিপি should always be less than 180, ম্যাক্সিমাম রিল্যাক্সেশন দিয়ে, তার বেশি কোনো সময় না। যেমন বললাম ব্লাড প্রেশার 140/90 বেশি কোনো সময় না, আইডিয়ালি 130/80। ফাস্টিং কোনো সময় 130 বেশি না, পিপি কোনো সময় 180 বেশি না। যারা ডায়াবেটিক তাদের জন্য বলছি, নর্মাল লোকেদের জন্য কিন্তু ফাস্টিং শুড অলওয়েজ বি লেস দ্যান 100, পিপি শুড অলওয়েজ বি লেস দ্যান ইকুয়াল টু 140। ফাস্টিং মানে 8 to 10 hours অফ ফাস্টিং, 12 hours ফাস্টিং না। জল খেয়ে টেস্ট করা যেতে পারে। পিপি মিনস 2 hours আফটার দ্য মেন মিল অফ দ্য ডে। অনেক একটা খুব কমন মিস্টেক দেখবেন, হঠাৎ সকালবেলা ইচ্ছে হলো ফাস্টিং দিলাম, দিয়ে একটা ভরপেট ভাত খেয়ে নিয়ে 2 ঘন্টা বাদে পিপি করে দিলাম। দ্যাটস নট দ্য ওয়ে। পিপি করার নিয়ম হচ্ছে রোজকার নিয়ম মেনটেন করতে হবে। রোজ যা খান, রোজ যেভাবে ওষুধ খান, রোজ যে সময় খান, রোজ যে কোয়ান্টিটি খান অ্যাজ পার দ্য ডায়েট চার্ট প্রোভাইডেড টু ইউ বাই দ্য ডায়েটিশিয়ান অথবা ডাক্তার যিনি দিয়ে থাকুন। আমরা কি করছি? আমরা ব্লাড সুগার টেস্ট করছি, আমি ডায়াবেটিক পেশেন্টদের জন্য বলছি, আমরা একটা যে কোনো দিন র্যান্ডামলি পিক আপ করি, তাই তো? ধরুন একদম। আমি মাসে একদিন ব্লাড টেস্ট করবো, সেই দিন শুড বি আইডেন্টিক্যাল বা আইডিয়াল লাইক আদার ডেজ। আমি অন্যদিন কিভাবে বিহেভ করছি, কিভাবে লাইফস্টাইল চালাচ্ছি, কিভাবে খাচ্ছি, ওষুধ খাচ্ছি, দ্যাট শুড বি আইডেন্টিক্যাল অন দ্যাট পার্টিকুলার ডে। নাহলে আমি অন্য দিন আমার কেরম থাকছে সেটা পাবো কি করে? সিম্পল। আপনি যদি সেই দিন ওই ল্যাবের লোকের কথা শুনে হঠাৎ সকালবেলা ইচ্ছে হলো ভরপেট খেয়ে, ফার্স্টলি ডায়াবেটিক পেশেন্ট কোনো সময় ভরপেট খাওয়া যায় না, ইটস নেভার অ্যাডভোকেটেড। ইউ শুড অলওয়েজ কিপ ইউর স্টমাক হাফ ফুল হাফ এমটি। টেস্ট করার দিন রোজকার দিনের মতো খাবার, রোজকার দিনের মতো ওষুধ। অনেকেরই দুপুরে খাবার আগে ওষুধ থাকে, ওষুধটাও খাওয়া। ওষুধ না খেয়ে টেস্ট করে কিচ্ছু দেখার নেই। অনেকবার ডাক্তার বলছি ওষুধ খাই, দেখি ওষুধ না খেয়ে কেরম আছি, দ্যাটস অ্যানাদার মিস্টেক। নো ওয়ে। ওষুধ বন্ধ করার হলে, ডিএসকেলেট করা হলে, কমানোর দরকার হলে আমরাই কমিয়ে দিই। সো ডোন্ট ভেঞ্চার ইন, এক্সপেরিমেন্ট করার কোনো দরকার নেই। আইডিয়াল নিয়মে ব্লাড টেস্ট করে দেখে নেওয়া উচিত, এবং অলওয়েজ HbA1c লেস দ্যান 7 ইজ দ্য টার্গেট। এলডারলি পপুলেশন যাদের হাইপোগ্লাইসিমিয়া, ব্লাড সুগার কমে যাওয়ার প্রপেন্সিটি থাকে, বা চিলড্রেন, স্কুল গোয়িং চিলড্রেন যারা সবসময় স্কুলে খেলতে খেলতে হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেলে ডেঞ্জার, তাদের একটু বেশি থাকে, 7.5। অনেক সময় খুব এলডারলি পেশেন্ট 8.5, যাদের কগনিটিভ ডিসফাংশন বুঝতেই পারবে না, তাদের জন্য। বাট আইডিয়ালি শুড বি লেস দ্যান 7। ইয়াং ইন্ডিভিজুয়াল কোনো কোমরবিটি ডেভেলপ করেনি, নতুন ব্লাড সুগার ডেভেলপ করেছে, আইডিয়ালি শুড বি কেপ্ট অ্যারাউন্ড 6.5 অর লেস দ্যান 6.5 ইফ পসিবল। তাতে যদি 6.5-এর নিচে স্টেডিলি রাখা যায়, তাহলে কিন্তু বুঝতে হবে সে পেশেন্টের কমপ্লিকেশন হওয়া কিন্তু অনেকটাই আটকে গেল ইন মেনি ফোল্ডস। একদম একদম, খুব সুন্দরভাবে আপনি বলেছেন। থ্যাংক ইউ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম। আমাদের এই পুরো সেশনটা আমরা খুব সুন্দরভাবে করেছি। তো স্যার আপনি মোটামুটি আমাদের কোথায় কোথায় আছেন আমি গ্রুপে শেয়ার করেছি, তাও আপনি একটু যদি বলে দেন আপনি কোথায় কোথায় অ্যাভেলেবেল আমি আছেন। বেসিক্যালি সাউথ ক্যালকাটায় অ্যাপোলো সুগার ক্লিনিকগুলো দেখি, যেমন নিউ আলিপুর অ্যাপোলো সুগার ক্লিনিক, আমাদের এই শিবরামপুরে অ্যাপোলো সুগার ক্লিনিক। আমি বিপি পোদ্দারের টাচটা আছি এদিকে। আমি বজবজে এই আরতি আর জগন্নাথ গুপ্ত এদের সাথে অ্যাটাচমেন্ট আছে আমার। এই আমার নিজের ডায়াবেটিক ক্লিনিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। আমরা অ্যাকচুয়ালি মানে এই অ্যাওয়ারনেস এর জন্য বিভিন্ন হেলথ ক্যাম্প করি থ্রু আউট দ্য ইয়ার, আমাদের বিভিন্ন জায়গায় হয়। আমাদের এই সানডেও আমরা যাদবপুরে করছি, মেনলি এর অ্যাওয়ারনেস, এবং এখানে কিছু ক্যান্সার স্ক্রিনিং, জেনারেল চেক আপ, তার সাথে ব্লাড সুগার বা নর্মাল এগুলো যেন অনেকেই করে কি আপনি যেমন বললেন না, আমরা নর্মালি কিছু প্রবলেম হলে গুগল করবার, দোকানে গিয়ে ডাক্তারখানায় গিয়ে বলি আমাকে এটা ওষুধ। একটা খুব খারাপ টেন্ডেন্সি তো ডেভেলপ করেছে। হ্যাঁ। বুঝি ইকোনমি, মানে পয়সাটা একটা কনস্ট্রেন্ট, সেটা সেটা আমিও অ্যাডমিট করি। আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশনে ডাক্তারের কাছে যাওয়া মানে খরচা, ফি, ওষুধ, ইনভেস্টিগেশনস, আমি বুঝতে পারছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উইল হ্যাভ টু টক সায়েন্স। হুম, ইফ ইউ একদম, টক সায়েন্স, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম। আর ইমোশনালি গেলে, ইকোনমিক্যালি গেলে ব্যাপারটা অন্যরকম। সব দিকই দেখতে হয়। আমি ফিলোসফিক্যালি ভাবি এটাতে, যে না, একজন আসছে না কেন আমার কাছে, তার নিশ্চয়ই কোনো কনস্ট্যান্ট আছে, আমি তো এলে তার সাথে মিসবিহেভ করছি না, ও সেও নিশ্চয়ই বুঝছে আমি তাকে হেল্প করার জন্যই চেষ্টা করছি। কিন্তু ওই যে অনেক ফ্যাক্টরস, আলটিমেটলি মোস্ট অফ দ্য পেশেন্টস পে আপ ফ্রম দেয়ার ওন পকেটস। আমাদের সোসাইটিতে তো আর, এ তো আর আমার ইংল্যান্ড না, যে ন্যাশনাল হেলথ স্কিম আছে, NHS না, যেখানে, কিন্তু ওখানে আবার অসুবিধা কি আছে? আপনার অ্যাপয়েন্টমেন্ট, আমাকে যেমন ফোন করে কালকে আমার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ওখানে আপনি একজন কনসালটেন্টকে দেখাতে গেলে আপনাকে কিন্তু 1 মাস ওয়েট করতে হবে। তো একদম। সবেরই প্রোজ অ্যান্ড কনস আছে, গুড সাইড ব্যাড সাইড। কিন্তু ওই আর কি, যতটা পারা যায় অ্যাটলিস্ট
ক্রনিক ডিজিজ থাকলে একটু মাঝে মধ্যে দেখে নেওয়া, ফলো আপ করা, অ্যাবাভ অল একটু কথা বলে ওষুধটা কন্টিনিউ করা, যাতে এগুলো বেড়ে না যায়। এই আমরা বলি ABCDE, মানে পার্টিকুলারলি ABC মানে A1C, বি ব্লাড প্রেশার, সি হচ্ছে কোলেস্ট্রল, এই তিনটে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তারপরে DE অনেক কিছু আছে, আমি ওর মধ্যে যাচ্ছি না। এই তিনটে যদি ঠিক রাখা যায় ওভার পিরিয়ড অফ টাইম, তাহলে কিন্তু অনেকটাই ব্যাপারগুলো প্রিভেন্ট করা যায়। ওকে স্যার, একজন একটু প্রশ্ন করতে চাইছেন, আমি একটু টিমকে হ্যাঁ প্লিজ। আনমিউট করতে বলবো। মৌসুমী দাস, একটু ওনাকে একটু আনমিউট করতে বলো, ওনার কিছু ব্যক্তিগত প্রশ্ন আছে টিমকে। আর অরিন্দম সেনগুপ্ত, আমি মৌসুমী দাসকে বলবো একটু আনমিউট করতে, ইউ ক্যান আস প্রশ্ন করতে করতে পারো মৌসুমী। একটুখানি টিমকে বলবো আনমিউট করতে মৌসুমী দাসকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। থ্যাংক ইউ, ইট ওয়াজ এ লাভলি সেশন, খুব ভালো লেগেছে, অনেক থ্যাংক ইউ ভেরি অনেক মাচ। ক্লারিফিকেশন হয়েছে। থ্যাংক জাস্ট ইউ। একটা হুম হুম। আমার পার্সোনাল কোয়েশ্চেন আছে, যে আমার কিছুদিন আগে টেস্ট হয়েছিল, তো আমার ওই হেমোগ্লোবিন ইজ অ্যাবাউট 6.5 অ্যান্ড ফাস্টিং ইজ 104। তো যে জেনারেল এমডি কে দেখিয়েছিলাম, উনি একটা মেডিসিন প্রেসক্রাইব করলেন along with the normal things, বেশি করে হাঁটুন, কার্বোহাইড্রেট কমান and all the normal things. তো আমার কি ওষুধ এই মোমেন্টে স্টার্ট করা উচিত? ও, আপনি এখন ওষুধ স্টার্ট বললেন যে ওষুধ খান? দিয়েছেন উনি, সো আই হ্যাভ হ্যাড কাপল, বাট আই দেখুন, হ্যাভ যদি ডিসকন্টিনিউড। ক্যান ইউ যদি কন্টিনিউ? আপনার লাস্ট HbA1c কত, বিগিনিং এ HbA1c কত ছিল, এন্ড হাউ লং ইউ হ্যাভ বিন ডায়াগনোজড অ্যাজ ডায়াবেটিক, কতদিন ডায়াগনোসিস হয়েছে? জাস্ট অ্যাবাউট আ মান্থ, জাস্ট অ্যাবাউট 1 month. ওকে, না তাহলে And ইউ HP ক্যান অলওয়েজ, না is ইনিশিয়াল HbA1c ওয়াজ কত, কত ছিল ইনিশিয়াল সিক্স অ্যাট দ্য পয়েন্ট ফাইভ প্রেজেন্টেশন? একটাই টেস্ট করা হয়েছিল। হ্যাঁ, কত হয়েছে? ইয়া, 6.5 6.5। একটাই দেখুন, করা হয়েছে, আর ওকে তো ওকে, করা হয়নি। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। না, আমার মনে হয় এখনই যদি আপনি, ইফ ইউ আর ডিটারমিন্ড, আপনার কথা শুনেও আমার তাই মনে হচ্ছে, ইউ ক্যান জলি ওয়েল গো ফর লাইফস্টাইল মডিফিকেশন। বিকজ ওষুধ শুরু করার কিন্তু কোনো হুম। কাট অফ মার্ক নেই। মেবি হিজ ডক্টর ইজ, মানে সেন্সিবলি উনি হয়তো দিয়েছেন, মোস্ট প্রবাবলি উনি মেটফর্মিন স্টার্ট করেছেন আপনার জন্য, ইফ আই এম নট রং। ওষুধটার নাম কি মেটফর্মিন 500 বা 1 গ্রাম? বলছি, I'll just tell you one হ্যাঁ second, হ্যাঁ, one আপনি ইউ second. টেক ইউর টাইম, আপনি দেখে বলুন। হ্যাঁ হ্যাঁ, no, it's glycomet. হ্যাঁ, গ্লাইকোমেট ইজ মেটফর্মিন। আই এম Glycomet. রাইট, হ্যাঁ দ্যাট ইজ মেটফর্মিন। তো আচ্ছা। আমরা ইনিশিয়ালি মেটফর্মিন স্টার্ট করি। And if you don't mind, হুম। may I ask you about your body weight or BMI? Weight is about 70 kgs and I'm 5'4". হ্যাঁ, তাহলে একটু ওভারওয়েট আছে, সো দ্যাট ওয়ে মেটফর্মিন হেল্পস বোথ ওয়েজ, এটা টু গেট ওভার এলিভেটেড HbA1c অ্যাজ ওয়েল অ্যাজ এক্সেসিভ বডি ওয়েট। বাট আমি তাও বলবো, টেকিং দ্যাট অলসো ইন্টু কনসিডারেশন, 6.5-এ আমরা সবসময় যে মেটফর্মিন শুরু করি তা না। মেটফর্মিন শুরু করার কোনো কাট অফ HbA1c মার্ক নেই। And since you sound quite confident and you are a little bit reluctant to initiate medication, and you are right, I mean, on your side, because আহ, যদি ওষুধ ছাড়া করা যায় ইস অলওয়েজ ওয়েল অ্যান্ড গুড। আমার মনে হয় ইউ ক্যান গিভ ইট এ ট্রাই। হোয়াট আই সাজেস্ট ইজ ইউ গো ফর স্ট্রিনজেন্ট লাইফস্টাইল মডিফিকেশন, অ্যাটলিস্ট যেটা আমি বললাম, 150 minutes অফ এয়ারবিক এক্সারসাইজ ইন আ উইক, অ্যাটলিস্ট 30 minutes 5 days এ উইক করলেই এনাফ। অ্যান্ড একটা জিনিস খালি খেয়াল রাখবেন, দুটো কনজিকিউটিভ ডেজ যেন অ্যাবসেন্ট না হয়। ইউ টেক এ ব্রেক ইন বিটুইন, কিন্তু পরপর 2 দিন ব্রেক করবেন না। হুম হুম 150 minutes অফ, যতটা পারা যায় ব্রিস্ক ওয়াকিং, জগিং, আর হুম। একটু রেজিস্ট্যান্স এক্সারসাইজ করুন। ডায়েটটা রেস্ট্রিক্ট করে দিন অ্যান্ড কাট ডাউন অন ইউর কার্বোহাইড্রেট, একদম এক্সট্রা ফ্যাট খাবেন না। প্রোটিন ইনটেক বাড়ান, অ্যাডিকুয়েট স্লিপ করুন, অ্যাডিকুয়েট হাইড্রেশন করুন। করে আপনি ইউ ক্যান অলওয়েজ ওয়েট ফর অ্যাটলিস্ট 2 months মোর। আমি যেটা বললাম, HbA1c ইজ নট for 3 months, is basically for 2 to 2.5 months. So what is suggest, since you sound very determined, আমি যদি অন্য কোনো আপনার অসুবিধা না থাকে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি ফ্রাঙ্ক সিমটমস লাইক যেটা আমরা বললাম, যে খুব অসুবিধা কিছু হচ্ছে, খুব ওয়েট লস হচ্ছে, খুব বেশি থার্স্ট বেড়ে গেছে, হাঙ্গার বেড়ে গেছে, বা বয়েলস হচ্ছে, বা অন্যান্য প্রবলেমস হচ্ছে, if they are not there, you continue with the lifestyle. You may not start the medicine straight away. এখন আপনি গ্লাইকোপেট বা মেটফর্মিন অফ করতেই পারেন ফর দ্য টাইম বিং, করে ইউ গো ফর স্ট্রিনজেন্ট লাইফস্টাইল মেজেস, করে ইউ ওয়েট ফর 2 months মোর, করে আপনি 2 months পরে একটা হুম হুম ভালো হুম। ল্যাব থেকে, স্ট্যান্ডার্ডাইজ ল্যাব থেকে গো ফর HbA1c। ইফ ইট ইজ স্টিল অ্যাবাভ Okay. 6, দেন ইউ মে কন্টেম্পলেট, বা আপনি ডক্টরের কাছে যাবেন। কারণ আমি আবার বলছি, নর্মাল HbA1c কিন্তু শুড আইডিয়ালি বি লেস দ্যান 5.7।
সো ইফ ইট গোজ Right. বিলো 5.6 উইথ ইউর ইন্টেন্সিভ লাইফস্টাইল মেজার্স, তাহলে তো নাথিং ক্যান বি বেটার দেন দ্যাট। আর তা যদি না হয় তাহলে কিন্তু একটু মেটফর্মিন শুরু করে দেওয়াটাই বেটার। মানে ইউ হ্যাভ অল দ্য অপশনস ওপেন। আমি আবার বলছি, পেশেন্টের ডিটারমিনেশন কিন্তু ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিন্স ইউ I find you a little bit, যে determine যে আপনি পারবেন, and you are not that much willing to start off with the medication, you can always go for it. কোনো কাট অফ মার্ক নেই মেটফর্মিন শুরু করা। 6.5 হলেই যে মেটফর্মিন শুরু করতে হবে এরকম কোনো রেকমেন্ডেশন কোথাও নেই ওয়ার্ল্ড ওভার। ইউ ক্যান অলওয়েজ গো ফর লাইফস্টাইল চেঞ্জেস। যদি ইফ ইউ নো যে ইউ আর মেকিং সাম, মানে কমিটিং সাম মিস্টেক্স, ডুইং সামথিং রং সামওয়্যার ডাউন দ্য লাইন, অফকোর্স ইউ হ্যাভ এ চান্স টু রেক্টিফাই দ্যাম। Right, right. Okay, thank you so much. Most helpful. Thank you, sir. থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার। হ্যাঁ, আমাদের সাথে আরেকজন আছে অরিন্দম সেনগুপ্ত। আমি ব্যাক টিমকে বলবো ওনাকে একটু আনমিউট করে দিতে। এন্ড অরিন্দম, আনমিউট করে ইউ ক্যান আস্ক দ্য কোশ্চেন, তুমি কোশ্চেন করতে পারো আমাদের। অরিন্দম সেনগুপ্ত তো বোধহয় আমার পেশেন্টই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরিন্দম আস্ক করো। নমস্কার স্যার, নমস্কার। বলছিলাম যে নমস্কার। একটা কথা জিজ্ঞেস করার ছিল, সেটা হচ্ছে হ্যাঁ, ধরুন ফাস্টিং এ হয়তো নর্মাল এসছে রিপোর্ট, ঠিক আছে, হুম হুম হুম। একই দিনে হয়তো এই পিপি করেছি, পিপি করে দেখে গেল যে পিপিটা বেশি এসছে, মানে 180 বা 182 এসছে, এরকম কেন আসে, এটা কি ইন্ডিকেশন সেটা জিজ্ঞেস। এটা ভেরি গুড কোয়েশ্চেন। এটা হয়তো আমার বলে দেওয়া উচিত ছিল। ফাস্টিং আর পিপি কিন্তু দুটো ডিফারেন্ট কারণে বাড়ে। মেকানিজমটা আমি যে বললাম, টাইপ 2 ডায়াবেটিসের অনেকগুলো কারণের মধ্যে দুটো ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইনসুলিন সিক্রিশন কমে যাচ্ছে, আরেকটা হচ্ছে ইনসুলিন কাজ করা কমে যাচ্ছে। ইনসুলিনের অ্যাকশন কমে যাচ্ছে কেন? রেজিস্ট্যান্স ডেভেলপ করছে বডিতে, ইন মাসেলস, পেরিফেরাল টিস্যুস, লিভার, এসব জায়গায়। সো হোয়াট উই টার্ম অ্যাজ ইনসুলিন রেজিস্ট্যান্স। সো ইনসুলিন সিক্রিশন এবং ইনসুলিন রেজিস্ট্যান্স দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট ব্লাড সুগার লেভেল বাড়ানোর জন্য। আমাদের ফাস্টিংটা মানে কি? আপনি রাতে ডিনার করে ফেলছেন ধরুন রাত 9টা 10টা, অনেকে আমাদের যেমন হয় 11টা 11:30 হলো, ঠিক আছে, আমি বলি ওটাই জেন্টেলম্যানস টাইম। তো তারপরও আপনার খাবারটা কতক্ষণ থাকছে? 3 আওয়ার্স 4 আওয়ার্স। কিন্তু ওভারনাইট আপনার বডিতে কিছু সার্টেন অর্গানস আছে যেগুলো সাস্টেন করার জন্য, সার্ভাইভ করার জন্য কন্টিনিউয়াস সাপ্লাই অফ গ্লুকোজ লাগে। এই গ্লুকোজ কোথা থেকে আসে? আমাদের স্টোরড গ্লুকোজ থেকে। স্টোরড গ্লুকোজ থাকে হচ্ছে বেসিক্যালি লিভারে, কিডনি বা অন্যান্য কিছু অর্গানও সাপ্লাই দেয়। কিন্তু এই ভাইটাল অর্গানগুলো যেমন ব্রেন, চোখ, জেনিটালস, কিডনি, এগুলো কিন্তু ফাংশন করার জন্য কন্টিনিউয়াস সাপ্লাই অফ গ্লুকোজ লাগে। আপনি ডিনার করলেন, 3 ঘন্টা পরে আপনার খাবার শেষ, অ্যাবজর্ব হয়ে গেছে। বাকি সময় আপনি ভোরবেলা ঘুম থেকে উঠবেন 7টার সময়, ব্রেকফাস্ট করবেন 8টার সময়। এই 10 ঘন্টা গ্লুকোজের সাপ্লাই কোথা থেকে থাকবে শরীরে? এইটা কিন্তু কন্ট্রোল করে কিছু হরমোন, কিছু অর্গান, পার্টিকুলারলি লিভার এবং ইনসুলিন গ্লুকাগন নামে দুটো হরমোন, আরও কিছু হরমোন আছে যারা ওভারনাইট কাজ করে। তো সকালের ব্লাড সুগার লেভেল কিন্তু ডিপেন্ড করে সারা রাত আপনার বডিতে সুগার কিভাবে রিলিজড হলো, পার্টিকুলারলি ফ্রম দ্য লিভার, ব্লাডে রিলিজ হলো, সেই সুগারটা ইউটিলাইজ হলো গোটা রাত ধরে, যখন আপনার শরীরে আপনি যে ডিনার করেছেন যে খাবারটা আছে তার আর কিছু মাত্র রেমনেন্ট নেই, তখন ইউ আর সোললি রিলাইং অন রিজার্ভ ফুড। বডিতে গ্লুকোজ রিজার্ভ থাকে, ওকে, সেটাকে বলা হয় গ্লুকোজ ভেঙে গ্লুকোজ আসা। সেই কারণটা কন্ট্রোল করার ওপরে অনেকটাই নির্ভর করে ফাস্টিং ব্লাড সুগার লেভেল। পিপি ব্লাড সুগার লেভেল মানে হচ্ছে আমরা খাবার খেলে পরে শরীরে ইনসুলিন বেরোয়। ইনসুলিন বেরোনোর 3টে ফেজ আছে, বেসিক্যালি মেনলি 2টো ফেজ। একটা হচ্ছে ইনিশিয়ালি খাওয়ার সাথে সাথে 5 মিনিটের ফেজ, আরেকটা হচ্ছে তারপরে 45-50 মিনিটস থেকে প্রায় 1.5-2 ঘন্টার ফেজ। যেটা প্রথমটা হচ্ছে ইমিডিয়েটলি খাবারটাকে ব্রেকডাউন করে হজমের মতো একটা অ্যাসিমিলেশনের মতো জায়গায় নিয়ে আসে। তারপরের ফেজের ইনসুলিন সিক্রিশনটা পুরো ব্যাপারটাকে কন্ট্রোল নিয়ে সুগারটাকে অ্যাবজর্ব করতে হেল্প করে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ এ পোর্টার। আমাদের শরীরে নিউট্রিশন আমরা পাই হচ্ছে খাবার থেকে। খাবার আলটিমেটলি ইজ ব্রোকেন ডাউন টু গ্লুকোজ। এই গ্লুকোজটা সেলে গিয়ে নিউট্রিশন হিসেবে সাপ্লাইড হয়। সেলের ভেতরে গ্লুকোজ ঢোকার কাজটা সার্ভ করে, পারপাসটা সার্ভ করে ইনসুলিন নামের হরমোন। সেটাকে বাধা দেয় গ্লুকাগন বা আরও কিছু কাউন্টার রেগুলেটরি হরমোন আছে, যেমন সোমাটোট্রপিন, স্টেরয়েডস, আমি তাতে আর যাচ্ছি না। তো ইনসুলিন বেসিক্যালি আ পোর্টার। এই পোর্টার আপনি পাচ্ছেন খাবার পরে। কখন খাবার যাচ্ছে, গ্লুকোজ মিশছে, তখন ইনসুলিন সিক্রিশন হচ্ছে। এই ব্যাপারটা যখন গন্ডগোল হয়ে যায় তখন কিন্তু আপনার পিপি লেভেল বাড়তে শুরু করে। কেন? যতটা ইনসুলিন দরকার আপনার খাবারটা মেটাবলাইজ করার জন্য, ততটা ইনসুলিন আপনার শরীর মানে আপনার প্যানক্রিয়াস তৈরি করতে পারছে না। ইন অ্যাডিশন টু দ্যাট, সেই ইনসুলিন আপনার শরীরে অ্যাডিকুয়েটলি কাজ করতে পারছে না, বিকজ অফ দ্য রেজিস্ট্যান্স দ্যাট ইউ হ্যাভ অলরেডি ডেভেলপড ইন ইউর বডি বিকজ অফ দ্য ডিজিজ প্রসেস। ক্লিয়ার? ফাস্টিং বাড়ার আর পিপি বাড়ার কারণ এবং কেন দুটো ডিফারেন্ট হচ্ছে?
একদম একদম, আপনি যেটা বললেন খুব ক্লিয়ারলি এটা কমিউনিকেট করা গেছে এবং বোঝা গেছে, খুব সো সুন্দরভাবে। সো এটা নিয়ে অত অবাক হওয়ার অনেক পেশেন্ট বলে ডাক্তারবাবু আমার ফাস্টিং, বা অনেক উল্টোটাও হয়তো অনেকের পিপি একদম কন্ট্রোল, ফাস্টিং ল্যাবরেটরি ভুল। মানে খুব কমন ল্যাবরেটরি ভুল, ডাক্তার ভুল, এগুলো বলাটা ভেরি ইজি। তো ও, ঠিক আছে, তাকে বোঝাতে হয়, বুঝলে ভালো। না, হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার, আপনি হ্যাঁ খুব নমস্কার, সুন্দরভাবে বললেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে ডায়াবেটিক পেশেন্ট, হুম, আমি জানতে পেরেছি আমি ডায়াবেটিক। তো আচ্ছা। আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে এই ডায়াবেটিকে যে প্যানক্রিয়াস থেকে যে বিটা সেল যে এটা সিক্রিয়েশন করে, মানে ইনসুলিন সিক্রিয়েশন করে, তো বিভিন্ন রকমের তো ওষুধ, আমাকে কোনোদিনও ওই ইনসুলিন নিতে হয়নি, কিন্তু আমি ওরা ওষুধই নিই। তো সেখানে কিছু কিছু কনফিউশন মাঝে মাঝে আমার মধ্যেও তৈরি হয়েছে। সেটা হচ্ছে প্যানক্রিয়াস থেকে সুইচ করে ইনসুলিন জেনারেট করছে, অথবা প্যানক্রিয়াস নিজে অল্প ইনসুলিন জেনারেট করছে, সেই ইনসুলিনটাকে সারাদিনে আমাদেরকে বডিতে কাজে লাগানো হচ্ছে। ঠিক আছে, তো হুম এই হুম। দু রকম টাইপের মধ্যে কি ধরনের ওষুধগুলো আমাদের কিডনি বা লিভার এগুলোকে বিশেষ ড্যামেজ করে না? এই আপনি বললেন একটু আগে যে আমরা কম্বিনেশন ড্রাগ দিই, তো সেটা নিয়ে যদি একটুখানি বলে। হ্যাঁ, ভেরি ইম্পর্ট্যান্ট এবং পার্টিনেন্ট কোয়েশ্চেন। যেটা হচ্ছে আমরা কিছু ওষুধ আছে, আমি ওষুধগুলো কিভাবে কাজ করে আমি বলি। কিছু ওষুধ আছে যেটা প্যানক্রিয়াস থেকে বিটা সেল যেটুকু আছে, অ্যাকচুয়ালি কি হয়, আবার একটু তাহলে ব্যাকে যেতে হবে। মানে আপনি যখন ডায়াবেটিক ডিটেক্টেড হয়েছেন, আপনার তখন বিটা সেলের 50% কিন্তু লস হয়ে গেছে, মানে 50% আর কাজ করছে না অ্যাটলিস্ট। ফিফটি হুম। পার্সেন্ট লস হওয়ার পরেই কিন্তু ফুল ফ্লেজেড ডায়াবেটিস হয়। ফুল ফ্লেজেড ডায়াবেটিস মানে হচ্ছে, ডেফিনিশনটা আমি আবার বলছি, ফাস্টিং মোর দ্যান ইকুয়াল টু 126 মিলিগ্রাম পার ডিএল, পিপি মোর দ্যান ইকুয়াল টু 200 মিলিগ্রাম পার ডিএল। আবার হিস্ট্রিতে যেতে হবে। নর্মাল মিনস ফাস্টিং লেস দেন 100, পিপি লেস দেন 140। ফাস্টিং আচ্ছা। নর্মাল থেকে তার ডায়াবেটিস হওয়ার মাঝের স্টেজটা হচ্ছে প্রি ডায়াবেটিস স্টেজ। এটা প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টই নর্মাল থেকে প্রি ডায়াবেটিস ফেজে যায়, তারপর থেকে ডায়াবেটিস ফেজে মুভ করে। সো নর্মাল বলছি ফাস্টিং লেস দেন 100, পিপি লেস দেন 140। পিপি কিন্তু, আই রিপিট, 2 hours আফটার দ্য মেন মিল অফ দ্য ডে, টাইম শুড বি কাউন্টেড ফ্রম দ্য বিগিনিং অফ দ্য মিল। এটা যেন ভুল না হয়। তো ফাস্টিং লেস দেন 100, লেস দেন 140 মানে নর্মাল ইন্ডিভিজুয়াল। এবার বিটা সেলগুলো আস্তে আস্তে কাজ করা কমাচ্ছে, ইনসুলিন এগেনস্ট রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে বডিতে ফ্যাট থেকে, পেশেন্ট ইজ মুভিং টুয়ার্ডস প্রি ডায়াবেটিস স্টেজ। প্রি ডায়াবেটিস স্টেজে দুটো আছে, ইম্পেয়ার্ড ফাস্টিং, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, মানে পোস্ট প্র্যান্ডিয়ালটা অ্যাবনর্মাল, ফাস্টিংটা অ্যাবনর্মাল। আমি নর্মাল ফাস্টিং কি বললাম, লেস দেন 100। প্রি ডায়াবেটিস ফেজে ফাস্টিং হচ্ছে 100 to 125 মিলিগ্রাম পার ডিএল। প্রিডায়াবেটিস ফেজে পোস্ট মিল মানে খাওয়ার 2 ঘন্টা বাদে সুগার হচ্ছে 140 to 199 মিলিগ্রাম পার ডিএল। ডায়াবেটিস মিনস, আমি একটু আগে বললাম, ফাস্টিং মিনস মোর দ্যান ইকুয়াল টু 126 মিলিগ্রাম পার ডিএল, পিপি মিনস মোর দ্যান ইকুয়াল টু 200 মিলিগ্রাম পার ডিএল। তারপরে নর্মাল লেস দ্যান 100 প্রিডায়াবেটিস ফাস্টিং এর ক্ষেত্রে, প্রিডায়াবেটিস ফাস্টিং 100 to 125, মোর দ্যান ইকুয়াল টু 126 ফুল ফ্লেজেড ডায়াবেটিস। পিপি লাইকওয়াইজ লেস দ্যান 140 নর্মাল, 140 to 199 প্রিডায়াবেটিস, মোর দ্যান ইকুয়াল টু 200 ফুল ফ্লেজেড ডায়াবেটিস। আপনি যখন 126 এ 200 ক্রস করলেন, ইউ হ্যাভ মুভড ইনটু ফুল ফ্লেজেড ডায়াবেটিস ফেজ। তখন বিটা সেলস অ্যাটলিস্ট হ্যাভ বিন লস্ট বাই 50%, ইফ নট মোর। 50% বিটা সেল কাজ করছে যখন আপনি ফুল ফেজের ডায়াবেটিস, আর এই নষ্টটা হয়েছে কিন্তু এই নর্মাল থেকে প্রি ডায়াবেটিস ফেজ ধরে। আই থিঙ্ক আই এম ক্লিয়ার। এবার রোগটা ওয়াই ইট ইজ ব্যাড এবং স্যারাপটিশিয়াসলি ড্যামেজ করে, যেটা আমরা ডিসকাস করছিলাম, যদি টাইট ব্লাড সুগার এবং ব্লাড লিপিড কন্ট্রোল না করা হয়, still the damage, the depletion of beta cell goes on at a certain pace. মেবি বছরে 1% ড্যামেজ হলো, যদি টাইট কন্ট্রোল হয়। টাইট কন্ট্রোল না হলে মেবি বছরে 3%, 4%, 5%, 10% ড্যামেজ হলো। যার ড্যামেজ খুব তাড়াতাড়ি হচ্ছে, সে তাড়াতাড়ি করে ওষুধের স্টেজ থেকে ইনসুলিনের স্টেজে চলে যাচ্ছে। যে টাইট কন্ট্রোল কেন বলা হচ্ছে, টাইট কন্ট্রোল করলে এই যে লস অফ, মানে রেট অফ লুজিং বিটা সেল, এই পেসটা কমে যায়। So eventually you end up losing maybe 1% beta cell at the end of 1 year. Jodi, if you have a tight grip on your blood sugar process, blood sugar levels, I mean. তো এই যে ওষুধগুলো দেওয়া হয়, একটা ওষুধ যেমন মেটফর্মিন, যেটা নিয়ে আমি মিসেস মৌসুমীর কথা বলছিলাম,
তো এটার কাজ হচ্ছে এটা ইনসুলিনের কাজ করার ক্ষমতাটা বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্স ওভারকাম করে, এটা ডিরেক্টলি ইনসুলিন স্টিমুলেট করে না। আমাদের কাছে সালফোনাল ইউরিয়াস বলে ওষুধ আছে, যেমন অনেক শুনেছেন আপনার নামটাম, যেমন গ্লিমিপ্রাইড, গ্লাইনেজ বলে একটা ওষুধ আছে, গ্লিমিপ্রাইড, নতুন ওষুধ গ্লিক্লাজাইড। এইগুলো কি করে? এইগুলো বিটা সেলকে স্টিমুলেট করে সেখান থেকে ইনসুলিন সিক্রেট করে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি আছে যেটা হচ্ছে যে ইনসুলিন সিক্রেশনের জন্য কিছু হরমোনাল সিস্টেম আছে যেটা ইন্টেস্টিনে আছে, যেটাকে ইনক্রেটিন সিস্টেম বলে। সেগুলো স্টিমুলেট করার ওষুধ আছে, সেগুলো ইনডিরেক্টলি অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর ইনসুলিন রিলিজ। নতুন ক্যাটাগরি ওষুধ যেটা আমি বলছিলাম, যে GLP-1 অ্যাগনিস্ট ওষুধ আছে বা SGLT2 ইনহিবিটার্স, এগুলো কি? এগুলো ডিরেক্টলি লিভার বা প্যানক্রিয়াসের উপর কাজ করেই না। আমাদের কিডনিটাও একটা খুব ইম্পর্ট্যান্ট অর্গান সুগার ফিল্ট্রেশনের জন্য। যখন সুগার খুব বেড়ে যায় তখন আমাদের নর্মালি কিছুটা সুগার ইউরিনের সাথে রোজ বেরোয়, ফিল্ট্রেশন হয়। যখন খুব বেশি ব্লাড সুগার বেড়ে যায় তখন কিছু অ্যাকচুয়ালি টিউবুলে কয়েকটা জায়গায় সুগারগুলো রিঅ্যাবজর্পশন হয়। এই রিঅ্যাবজর্পশনটা আটকানোর জন্য কিছু ওষুধ আছে যারা এই সুগারের রিঅ্যাবজর্পশনটা, যেটা নর্মাল প্রসেস, নর্মাল ফিজিওলজি, কিন্তু ডায়াবেটিক ইন্ডিভিজুয়ালে সেটা তো যদি এফেক্টিভ হয় সুগার বেরোতে থাকে, কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পরে সুগার আর বেরোয় না, সেটা ব্লাড লেভেলে সুগার বাড়াতে থাকে। এবার আমরা যেটা করতে চাই যে সুগার যে রিঅ্যাবজর্পশন হচ্ছে কিডনিতে, সেই রিঅ্যাবজর্পশনটা আটকানোর জন্য কিছু ওষুধ আছে। সেটা কি করে? গ্লুকোজটা যখন ফিল্টার্ড হয়ে ব্লাডের সঙ্গে কিডনিতে এলো, গ্লুকোজ যে রিঅ্যাবজর্পশন হয়, দ্যাট ইজ দ্য নর্মাল পার্ট অফ ফিজিওলজি, সেই গ্লুকোজটা রিঅ্যাবজর্পশন না করতে দিয়ে গ্লুকোজটাকে বেশি করে ইউরিনের সাথে বের করে দেয়। তাতে কি হয়? গ্লুকোজ লোডটা কমে যায়। এই ধরনের ওষুধের আলাদা বেনিফিট দেখা গেছে। এগুলো শুধু যে সুগার লোড কমিয়ে দিচ্ছে তা না, ইউরিনের সাথে সুগার বের করে কার্ডিওভাস্কুলার মর্টালিটি আটকাচ্ছে, কার্ডিওভাস্কুলার মর্বিডিটি আটকাচ্ছে, হার্ট ফেলিয়ার আটকাচ্ছে, হার্ট ফেলিয়ার ট্রিটমেন্টে হেল্প করছে, কিডনি ফাংশন ইমপ্রুভ করছে, কিডনি ফেলিয়ার আটকাচ্ছে। এই যে যে ওষুধগুলোর কথা বললাম, আপনি দেখবেন আপনি SGLT2 ইনহিবিটর বা GLP-1 অ্যাগনিস্ট জাতীয় ওষুধ খাচ্ছেন কেন? GLP-1 অ্যাগনিস্ট বেশিরভাগই ইনজেক্টেবল, একটা ওরাল পাওয়া যায়, ওরাল সিমাগ্লুটাইড বলে। এই ওষুধগুলো কিন্তু শুধু সুগার কমাচ্ছে না, সুগার কমাচ্ছে সঙ্গে আপনার কমপ্লিকেশন হওয়ার চান্সেস বহুগুণ কমিয়ে দিচ্ছে, মেনি ফোল্ডস। সো ওষুধ আছে যেগুলো গ্লুকোজ অ্যাবজর্পশন কমায়, আরেকটা ক্যাটাগরির ওষুধ আমি যেটা বললাম আলফা গ্লুকোসাইড ইনহিবিটার্স বলি, ওরা গ্লুকোজ অ্যাবজর্পশনটা স্লো করে দেয়, ফলে চট করে গ্লুকোজ লেভেল বাড়তে পারে, গ্লুকোজ স্পাইকসও খারাপ, সেটা আটকানো যায়। সালফোনাইড গ্রুপের ওষুধ বললাম যেটা গ্লুকোজ স্টিমুলেট করে, ইনসুলিন সিক্রেশন স্টিমুলেট করে। আর এই যে নতুন জেনারেশনের ওষুধগুলো বললাম সেগুলো কি করে? সেগুলো ডিরেক্টলি প্যানক্রিয়াস বা লিভারের উপর কাজ করছেই না, সেগুলো ডিরেক্টলি কাজ করছে হরমোনাল সিস্টেম, ইনক্রেটিন সিস্টেম, যে সিস্টেমটা কন্ট্রোল হয় ইন দ্য গাট, পার্টিকুলারলি আপার গাট, আপার ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এবং টু এ গ্রেট এক্সটেন্ট অন কিডনি, SGLT2 ইনহিবিটার্স। এই ওষুধগুলো কি করছে? ইনডিরেক্ট মেকানিজমে সুগার লেভেল লোড কমাচ্ছে এবং ইন অ্যাডিশন টু দ্যাট অর্গান কমপ্লিকেশনস প্রিভেন্ট করছে। সো আমাদের হাতে অনেক ওষুধ আছে, অনেক ওষুধ আছে। এবং ইনসুলিন কখন লাগছে? যখন আপনার 2 বা 3টে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টস চললো, অ্যাডিকুয়েট ডোজে চললো, অ্যাডিকুয়েট টাইম পিরিয়ড চললো 2 to 3 months, তারপর আপনার ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে নেই, আপনার ফাস্টিং মোর দেন 150 or 200, আপনার PP মোর দেন 250 or 300, আপনার HbA1c মোর দেন 8.5%, তখন কিন্তু আপনার ইনসুলিন নেওয়া ছাড়ার কোনো উপায় নেই, বিকজ ইউ হ্যাভ রিচড অ্যাট এ পয়েন্ট অফ নো রিটার্ন, বিকজ তখন বডিতে আর ওষুধ কাজ করছে না। স্টিল কোন ওষুধ কাজ করবে না যেগুলো প্যানক্রিয়াসের ওপর, বিটা সেলের ওপর কাজ করছে। স্টিল উই হ্যাভ এ চান্স ইন রেস্টোরিং ব্লাড গ্লুকোজ লেভেল বাই ইউজিং যে ওষুধগুলোর কথা আমি আবার বললাম। সেকেন্ডলি নতুন ওষুধগুলো, যেমন যেগুলো ইন্টেস্টিনের ওপর কাজ করছে, যেটা কিডনির ওপর কাজ করছে। আপনার প্যানক্রিয়াস নষ্ট হয়েছে, বিটা সেল নষ্ট হয়েছে, আপনার কিডনি তো এখনো পুরোপুরি নষ্ট হয়নি, আপনার ইন্টেস্টিন তো এখনো পুরোপুরি নষ্ট হয়নি। সো নেভার লুজ হোপ, আমাদের কাছে এখন অনেক ওষুধ আছে, কিন্তু প্লিজ যেটা বলা হবে সেটা শুনবেন। নিজের থেকে ওষুধ ট্যাম্পারিং করবেন না, ওষুধের দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন না এটা খাবো কিনা ওটা খাবো কিনা, ভাববেন না যে আমি বেশি ওষুধ খাচ্ছি। যদি বেশি ওষুধ লাগে, আপনার যদি একটা জায়গায় 3টে গ্লুকোজ লোয়ারিং ওষুধ লাগে, আমরা আপনাকে তাই দেবো। যেটা বলা হবে সেটা শুনুন, সেভাবে চলুন, হোপফুলি ইল বি অল রাইট। কেননা ওয়াই ডু উই ট্রিট ডায়াবেটিস? উই ট্রিট ডায়াবেটিস টু প্রিভেন্ট, টু ডিলে, অর টু এলিমিনেট। আমি 3টে টার্ম ইউজ করি, টু প্রিভেন্ট, টু এলিমিনেট, অর টু ডিলে দ্য লেট অনসেট কম। দ্যাট ইজ ওয়াই ইউ আর ট্রিটিং আওয়ার পেশেন্টস। সো আপনি টাইট ব্লাড সুগার কন্ট্রোল করুন, টাইট ব্লাড প্রেশার কন্ট্রোল করুন, টাইট লিপিড কন্ট্রোল করুন, ইউ আর ইন আ উইন উইন সিচুয়েশন। অফকোর্স আপনার কমপ্লিকেশন প্রিভেন্টেড হবে। So always strictly adhere to the diet, strictly adhere to the instructions given to you, strictly adhere to the lifestyle measures like exercise and all that, and be particular about taking medicines on time. এবং be particular about going for the lab tests and other relevant tests, হার্টের টেস্ট, কিডনির টেস্ট, চোখটা দেখানো ভেরি ইম্পর্টেন্ট, বছরে একবার করে
প্রত্যেকটা ভিজিটে পাটা দেখা, পাটাকে একদম মুখের মতো পরিষ্কার রাখতে হয়। পায়ের কমপ্লিকেশন ভেরি কমন। কমনেস্ট কজ অফ অ্যাম্পুটেশন আমাদের দেশে কিন্তু ডায়াবেটিস। কমনেস্ট কজ অফ ব্লাইন্ডনেস ইজ ডায়াবেটিস। সো রেগুলার চোখ চেক আপ, রেগুলার পা চেক আপ, এগুলো করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওষুধটা, যেটা আমি কোয়েশ্চেন থেকে অন্য জায়গায় চলে গেলাম, মিস্টার সেনগুপ্ত, অনেক ক্যাটাগরির ওষুধ আছে। অবশ্যই অর্গান প্রোটেকশনের ওষুধ আছে, আপনি ট্রাই করুন। এবং নিশ্চয়ই আপনি যাকে দেখাচ্ছেন উনি অর্গান প্রোটেকশনের ওষুধ দিচ্ছেন। আমরা আজকাল ফার্স্ট টাইম রেকমেন্ডেশনই আমাদের কাছে চলে এসছে যে এই ধরনের ওষুধ, SGLT2 ইনহিবিটরস বা GLP-1 অ্যাগনিস্ট দেওয়া, অন টপ অফ এই বাকি যে ওষুধগুলো বললাম সেগুলো দেওয়া। ওভারঅল হলিস্টিক অ্যাপ্রোচ আপনি মাথায় রাখবেন। আবার ভালো করে মনে রাখুন, ABC: টাইট HbA1c কন্ট্রোল, টাইট ব্লাড প্রেশার কন্ট্রোল, টাইট কোলেস্টেরল কন্ট্রোল। LDL টার্গেট অলওয়েজ শুড বি লেস দেন 100, অল ডায়াবেটিক ইন্ডিভিজুয়াল 40 বছরের উপরে। এবং 40 বছরের উপরে অ্যাকচুয়ালি সবারই এই কোলেস্টেরল লোয়ারিং ওষুধ স্ট্যাটিন, এটা কিন্তু শুধু কোলেস্টেরল কমায় না, আমি আবার বলছি, এটা ব্লাড ভেসেলটাকে, পেটেন্সিটা ইন্ট্যাক্ট রাখে, ব্লাড ভেসেলকে ভালো রাখে, প্লিওট্রপিক বেনিফিটস, ক্লট হতে দেয় না, প্লাক রাপচার করতে দেয় না, শুধু কোলেস্টেরল কমায় না। আপনি দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন, দোকানে বলবে যে এটা কোলেস্টেরল কমানো, আপনি বলবেন আমার কোলেস্টেরল নর্মাল, আমি কোলেস্টেরল ওষুধ খাবো না। ভেরি কমন, যেটা রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। Don't go for that. Anybody above 40 years of age with diabetes should be on statin therapy. একদম থাম রুল মনে রাখবেন। আপনার কোলেস্ট্রল যদি 40 হয় LDL, তাও কন্টিনিউ করবেন। ইট উইল গিভ ইউ লং টার্ম বেনিফিট। ওকে, থ্যাংক ইউ স্যার ফর ইউর ভ্যালুয়েবল টাইম। আমরা অসাধারণ ইনপুটস পেলাম। এবং ভবিষ্যতেও আশা করব কোনো না কোনো সময় আবার আমাদের কোনো ফোরামে বা কোনো জায়গায় আপনাকে পেতে। আপনার এই সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ভেরি, ইউ ভেরি মাচ। আমাদের পুরো ফোরামের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্ট হিয়ারিং। একদম। আমরা এই প্রোগ্রামটা এখানে শেষ করছি। আমরা প্রত্যেক মাসে এরকম আবার সেশন নিয়ে আসবো। স্যারির মতো আরো অন্য কেউ আমাদের এখানে আসবে। আপনারা দেখতে থাকুন, আপনারা শেয়ার করুন এই সমস্ত ভিডিও সবার কাছে, যাতে লোকে আরো বেশি অ্যাওয়ার হয়। খুব সুন্দর ইনপুটস আমরা পেলাম। থ্যাংক ইউ। আমাদের প্রত্যেকের তরফ থেকে আমরা প্রোগ্রামটা শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অল। গুড নাইট। গুড নাইট স্যার।